ধোঁয়াশার শেষে। আলিশা আঞ্জুম। পর্ব 2। আদ্রিতের ঠোঁটে মুচকি হাসি, চোখে যেন রহস্য ধরে ফেলার ঝলক। যারা পরিমরি করে জবাব দেয়, না স্যার, আসলে 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 আসল কি তা যেন যারার নিজেরই অজানা। সে এই মুহূর্তে এখানে সহকারী জজ আদ্রিতকে প্রত্যাশা করেনি। ভেবেছিল ইউভান এসেছে। যারা নতজানু হয়ে জবাব দিল, ব্যারিস্টার ইউভানের কাছে আমিও একটা কাজে এসেছি। আদ্রিত মাথা ঝাঁকাল। তার ভঙ্গিতে স্পষ্ট যে সে এমন কথা বিশ্বাস করেনি। সেদিন তো গাড়ি থেকে নেমেই দৌড় দিলেন, একটা ধন্যবাদ পর্যন্ত দেননি। আজ কি কফি দিয়ে অভিনব কায়দায় ধন্যবাদ দেবেন? যারা ঘাবড়ে গেল। এই কফি? কথার মাঝেই আদ্রিত উঠে দাঁড়ালো, যারার নিকট গিয়ে হাত বাড়ালো কফির দিকে। তবে তা ছোঁয়ার আগেই যেন চিলের গতিতে আগমন ঘটল ইউভানের। সে ছো মেরে কফি নিজ হাতে উঠিয়ে নিয়ে গরম চোখে চাইল যারার পানে। অতঃপর আদ্রিতের উদ্দেশ্যে বলল, আমার রুমে যা। লিভিং রুমে বসে কে কথা বলে? আদ্রিত হতবাক হলো না একটুও। সে ছোট করে ওকে বলে চলে গেল ইউভানের রুমে। ইউভান তৎক্ষণাৎ যারার ওড়নায় হাত রাখল। যারা চমকে উঠল। সে বেশ জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ইউভানকে। মুহূর্তে তার চোখে জমল রাগ। তবে ইউভান কি পরোয়া করার ছেলেটা? সে দ্বিগুণ বেগে এগিয়ে গেল। যারার ওড়না ভালোভাবে পেঁচিয়ে দিল যারার গায়ে। মাথায় ঘোমটা দিয়ে তা পেছনে দিয়ে ঘুরিয়ে সামনে এনে দিল। গলা এঁটে এল যারার। ইউভান বলতে ব্যস্ত, বাইরে বের হওয়ার সময় এইভাবে বের হতে হয়। নেক্সট টাইম মাথায় এইরকম করে ওড়না দিয়ে পেঁচিয়ে বের হবা। কথাটা বলেই সে কফির মগে এক চুমুক দিয়ে ঘরের পানে পা ফেলে জিহ্বা স্পর্শ করে কফি গলনালিতে পৌঁছানোর আগেই মনে হলো প্রবল আন্দোলনে গরম কফি বেরিয়ে আসতে চাইল মুখ থেকে। ইউভান ভ্রু কুঁচকে ঘুরে চাইল যারার পানে। যারা হাসল, যেন বুঝিয়ে দিল মাত্র এটা শুরু হলো। সামনে অনেক কিছুই হয়তো অপেক্ষা করছে। তবে যারাকে অবাক করে দিয়ে ইউভান গিলে ফেলে মুখের নোনতা কফি। পরপর আবারও দু চুমুক দেয়। হাতের ইশারায় বুঝিয়ে দেয় কফি সুস্বাদু। যারা অবাক নয়নে তাকায়। ইউভান শব্দহীন একটা হাসি দিয়ে চলে যায় সেখান থেকে। যারা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। কোন কেসের বিষয়ে কথা বলবি? তোর বোনের আর আমার। আমি এখানে ইন্টারফেয়ার করতে পারবো না। তোকে বলছি না ইন্টারফেয়ার করতে। যেখানে ইকরা আর আমি দুজনেই তৈরি ডিভোর্সের জন্য, সেখানে বাইরের কারো কথায় মতো বদলানোর প্রশ্নই আসে না। ওকে। এরপর নীরবতা। আদ্রিত বিরক্ত চোখে তাকিয়ে থাকে ইউভানের পানে। এরপর রয়সয় বলে, ডিভোর্স নেয়াটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে দিন দিন। তুই কি কোনো সমাধান দিতে পারবি? উহু। আদ্রিত উঠে দাঁড়ায়। নিজের ওপর রাগ হয়। ভেবেছিল ইউভান অন্তত এমন সময়ে তার অথবা ইকরার পাশে থাকবে। কিন্তু না, সে এখনো আগেরই মতো আছে। আদ্রিত গটগট করে চলে আসতে চায়। ইউভান পেছনে থেকে বলে ওঠে, নেক্সট টাইম এখানে কোন আশা নিয়ে আসিস না। আর যদি বউয়ের কথা মনে পড়ে তাহলে সরাসরি তোর বউয়ের রুমে যাবি। আদ্রিত কথা বাড়ায় না। সে চলে যায়। যারা আদ্রিতের রক্তিম মুখ দেখে দুঃখ প্রকাশ করে। কি হয়েছে সে জানে না। কিন্তু তার ভাবতে খারাপ লাগে আজও সে আদ্রিতকে একটা ধন্যবাদ দিতে পারল না। সে যদি গতকাল ঠিক সময়ে গাড়ি নিয়ে গেইটের কাছে হাজির না হতো আর যারাকে কোর্ট অবধি পৌঁছে দেয়ার ইচ্ছে পোষণ না করত, তবে হয়তো যারার কোর্ট পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে বিচারকার্যই শেষ হয়ে যেত। ছাদ বারান্দায় দাঁড়িয়ে রাতের তারাভরা আকাশ দেখছিল ইকরা। চোখে ছিল একরাশ শূন্যতা। মন কুঠুরিতে আনাগোনা ছিল প্রিয় মানুষটার। পেরিয়ে আসা দিনগুলো কতই না মধুর ছিল। কোনো এক দমকা হাওয়া আকস্মিক দুটো হাতকে আলাদা করে দিল। সেপারেশন তৈরি হলো। এখন কিনা তা ডিভোর্স পর্যন্ত গড়াবে। ভাবতেই বুকে ব্যথা হয়। মনে জমে থাকা অভিমানের পাল্লা ভারী হয়ে ওঠে। ইকরা একটা দীর্ঘশ্বাস ফেলে। সে জানে এই শহরের বাতাসেই তার প্রিয়র অস্তিত্ব মিশে আছে। একই আকাশের নিচে তারা অবস্থান করছে, কিন্তু ছুতে পারছে না একে অপরকে। আচ্ছা, আদ্রিতের কি একটুও মনে পড়ে না ইকরার কথা? একটুও না। ভাবনার মাঝেই ইকরার চোখ আটকে যায় বাড়ির গেইটে। আদ্রিতের অস্তিত্ব, হ্যাঁ, আদ্রিতই হেঁটে যাচ্ছে গাড়ির নিকট। ক্ষণিকের জন্য ইকরার মুখে হাসি ফোটে। তবে তা সেকেন্ড দুয়েক পরই বিলীন হয়। হঠাৎ মনে পড়ে আদ্রিত চলে যাচ্ছে। সে এসেছিল এখানে, কিন্তু ইকরার কাছে নয়। মুহূর্তেই ইকরার মন পাথরে পরিণত হয়। সে বুকে কয়েকটা আঘাত করে। হাত মুঠ পাকিয়ে আঘাত করে, ব্যথা আর যন্ত্রণা প্রশমিত করার চেষ্টা করে। সকাল 7টা। যারা দাঁড়িয়ে ছিল বিশাল জানালার পাশে। তার কক্ষের পর্দা পাল্টে ফেলা হয়েছে। ঘরময় এখন সাদা ও নীল রঙের সমাহার। আসবাবপত্র সব নীল করা হয়েছে। প্রশান্তির এক ছায়া পিছু পিছু ঘুরে যারার। কিন্তু ছুতে পারে না তা। ম্যাম, আপনি কি মর্নিং ওয়াক করতে চান? আপনার ড্রেস রেডি আছে। যারার দৃষ্টি ছিল বাড়ির বাহিরে, যেখানে ইকরা দৌড়াদৌড়ি করছিল। লাগবে না আমার। কিন্তু আমি একটু বাগানে যাব। রিয়া পিছু নেয় যারার। বাগানে গিয়ে তারা হাঁটতে লাগে।
যারা ঘুরে দেখে চারিপাশ। তার মন খুঁজে বেড়াচ্ছিল ফাঁকফোকর। সে ম্যাপ তৈরি করতে চাইছিল এখান থেকে পালানোর। তুমি যারা? হঠাৎ একটা রিংরিঙে কণ্ঠ কানে বাজে যারার। সে পেছনে ফিরে চায়। ইকরা দাঁড়িয়ে আছে, দৃষ্টিতে পর্যবেক্ষণের ছোঁয়া। যারা সরু কণ্ঠে বলে, হ্যাঁ, ইউভানের সাধনা। অস্পষ্ট ছিল কথাটা, যারার কানে পৌঁছায় না। ইকরা কপালের ঘাম মুছে বলে, তুমি কি জানো ইউভান একটা সাইকো? ও নিজের মাকে মেরেছে। যারার বুক কেঁপে ওঠে, চোখ জোড়া গোল হয়। সে অবাক দৃষ্টিতে চায় ইকরার পানে। ইকরা ভীষণ স্বাভাবিক কণ্ঠে বলে, এখানে থেকো না, ও কিন্তু ভালো না। আস্ত পাগল। হতে পারে তোমাকে ওপরে পাঠিয়ে দেবে। রাগ উঠলে কি করে না করে নিজেও জানে না। কথাটা বলে ইকরা শান্ত দৃষ্টিতে চায় যারার পানে। রিয়া মেয়েটা তখন ইতস্তত করে ইকরার বিরুদ্ধে আওয়াজ দেয়, ম্যাম আপনি যা তা বলে যারা ম্যামকে বিভ্রান্ত করতে পারেন না। আর নিজের ভাই সম্পর্কে আপনি এসব কথা কিভাবে বলতে পারেন? ইকরা শান্ত দৃষ্টিতে চায় রিয়ার পানে। তবুও সেই দৃষ্টি বুক কাঁপিয়ে দেয় রিয়ার। সে নতজানু হয়ে যায়। ইকরা এরপর যারার পানে এক পলক চায়। বলে, জানিয়ে রাখলাম, নিজের ভাইয়ের কাজকর্মের অভিশাপ অল্প হলেও আমার ওপর আসে তো তাই। কথাটা বলে ইকরা পা বাড়ায় চলে যাওয়ার জন্য। ঠিক তখনই আচমকা শব্দ হয় দুম করে। যেন মাটিতে কিছু পড়ল। সকলে একযোগে ওপরের দিকে তাকায়। ইউভান পকেটে হাত রেখে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে ইকরার পানে। সে আরও একটা ব্যাগ ফেলে। অতঃপর আরও একটা। ঝনঝন শব্দ হয়। ইকরার চোখ মুখ লাল হয়ে আসে। মাটিতে ফেলা ব্যাগ থেকে অর্ধেক কাপড় বেরিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ঘাসের ওপর। যারা কিছুই বুঝে উঠতে পারে না। ইকরা কঠিন সুরে বলে, তুই আমার রুমে কেন? তোর সাহস কিভাবে হয় আমার রুমে গিয়ে আমার জিনিস ফেলে দেওয়ার? ইউভান শান্ত কণ্ঠে বলে, আজ থেকে এই অ্যাপার্টমেন্টও আমার। বাসা থেকে বের হ। আমি ঘরে নাগিন রাখি না। তুই আমার সংসার গড়ার আগেই গুড়িয়ে দিচ্ছিস। তাই তোকে বাসা থেকে বের করে দিলাম। টেক দ্য ব্যাগ এন্ড গেট আউট। ইকরা ফুঁসে ওঠে। সে চোখে দাবানলের অগ্নি ধারণ করে রিয়ার পানে তাকায়। রিয়া তখন কানে হাত দিয়ে ব্লুটুথ চেপে ধরে। বলে ওঠে মিনমিন করে, ইট, সময় ডিউটি। ইকরার বুঝতে বাকি থাকে না রিয়া কোনো এক সময় তার অগোচরে ইউভানকে ফোন করেছিল। ইউভানের পানে তাকিয়ে ইকরা দাঁতে দাঁত চেপে বলে, বাবাকে বিচার দেব আমি, এক্ষুনি। তল্পিতল্পা গুটিয়ে ইকরা গাড়ি নিয়ে বেরিয়ে গেল অজানা গন্তব্যে। আর ঠিক তখনই ইউভান বাগানে এসে দাঁড়ালো যারার সামনে। হতভম্ব যারার মনে একটা অজানা সন্দেহ গোপনে জায়গা করে নেয়। ইউভান কি সব জানে? জানে কি তার মনের গোপন ম্যাপ, তার অস্থিরতা, তার অজানা ভয়? মোলায়েম অথচ দৃঢ় স্বরে ইউভান বলল, ইকরা যা বলল তা সত্যি। তবে তার মানে এই নয় যে আমি তোমার ক্ষতি করব যারা। সেই কণ্ঠে কেঁপে ওঠে যারার হৃদয়। এ কেমন আবেগ, এ কেমন দৃঢ়তা! ইউভানের চোখে আকুলতা, আবদার, এক ধরনের অদ্ভুত মায়া। ঢলঢলে চাহনিতে গুপ্ত কিছু জ্বলজ্বল করছে। তবে আশ্চর্যের বিষয় ইউভান তার জন্মদাত্রী জননীর প্রাণ সংশয়ের কারণ। যারা দ্রুত চোখ ফিরিয়ে নেয়, পা বাড়ায় প্রস্থানের উদ্দেশ্যে। কিন্তু হঠাৎই থেমে গিয়ে পিছন ফিরে বলে, আমাকে আটকে রাখার মানে কি? কেন আটকে রাখতে চাইছেন আপনি? ইউভানের কণ্ঠ দৃঢ়, স্পষ্ট, ভয়ঙ্করভাবে স্থির। ভালোবাসি তাই। যারা তীক্ষ্ণ স্বরে প্রতিবাদ করে। কিন্তু আমি তো বাসি না, আমার স্বামী আছে, আমি বিবাহিত। আমার গর্ভে সন্তান ছিল, দুদিন পর আমার ডিভোর্স হবে, এসব কি আপনি বোঝেন না? আমি থাকতে চাই না আপনার সঙ্গে। হঠাৎ যেন কিছু একটা ভেঙে পড়ে ইউভানের মধ্যে। তার চোখ মুহূর্তেই বদলে যায়, গভীর থেকে গভীরতর হয়। সে ঝড়ের বেগে যারার দিকে এগিয়ে আসে। এক ঝটকায় তার হাত ধরে নিজের বুকের উপর চেপে ধরে অস্থির চিত্তে বলে, না যারা, তুমি কোথাও যাবে না। এই কথা বললে আমার বুকের ভেতর কেমন যেন এক শূন্যতা ছড়িয়ে পড়ে। অনুভব করো তো, অনুভব করো আমি কতটা ভালোবাসি তোমাকে, আমি তোমাকে কখনো ছাড়তে পারবো না। যারা ধাক্কা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নেয়। উত্তাল কণ্ঠে বলে, আমার কাউকে দরকার নেই, আমি একা বাঁচতে চাই, আপনি দূরে থাকুন। এ কথা বলেই সে দ্রুত পা বাড়ায় গেটের দিকে। ইউভানের চোখ ধপ করে জ্বলে ওঠে। যেন শিকারের দিকেই এগিয়ে যাচ্ছে এক ক্ষুধার্ত বাঘ। পরমুহূর্তেই সে যারার হাত পেছনে থেকে শক্ত করে চেপে ধরে। তুমি ভুল করছো যারা। তার কণ্ঠে ছিল এক ভয়ঙ্কর আশ্বাস, এক অদ্ভুত দাবি। তুমি আমার। এক ঝটকায় সে যারাকে নিজের দিকে টেনে নেয়। তার শ্বাস ভারী, চোখে দখলদারিত্বের দাবানল। আমি তোমাকে ছাড়তে পারবো না যারা। তুমি আমার, শুধু আমার। এবার সে যারাকে রুমের দিকে টানতে শুরু করে। যারা ছটফট করে, কিন্তু ইউভানের শক্ত হাতে সে যেন বন্দী। তার চোখে এক ভয়ঙ্কর পাগলামির ছায়া। আর সেই ছায়ার নিচে যারার নিয়তি আটকে যেতে শুরু করেছে এক অন্ধকার আবেগের ফাঁদে। যারা পাগলের মতো ছটফট করছে, কিন্তু ইউভানের শক্ত হাতের বাঁধনে সে অসহায়। ছাড়ুন আমাকে! যারা চিৎকার করে ওঠে, হাত পা ছুঁড়ে মুক্তির চেষ্টা করে।
মরিয়া হয়ে কাঁধ থেকে নামার চেষ্টা করে কিন্তু ইউভানের শক্ত বাঁধনে সেটা অসম্ভব। সে হাত চালিয়ে লাথি মেরে নিজেকে ছাড়াতে চায় অথচ ইউভানের হাত এক মুহূর্তের জন্যও শিথিল হয় না। ধীর স্থির পায় সে যারাকে নিজের রুমে নিয়ে ঢুকে দরজা পেছনে থেকে বন্ধ করে দেয় ইউভান। এবার বন্দি কেবল যারা নয়, পাহারাদারও ইউভান নিজে। এবার তুমি কোথাও যেতে পারবে না। যারা ধপ করে বিছানায় পড়ে যায়। ক্ষিপ্ত চোখে ইউভানের দিকে তাকায়। আপনি কি ভেবেছেন আমাকে এভাবে আটকে রাখলে আমি আপনাকে ভালোবাসব? ইউভান এক পলক চেয়ে থাকে যেন যারার প্রতিটি শব্দ তার অস্তিত্বের গভীরে বিঁধে যাচ্ছে। তারপর হালকা হাসে। ভয়ঙ্কর এক হাসি। ভালোবাসতে হবে না যারা, শুধু আমার থাকতে হবে। কথাটা বলেই সে কিছু খোঁজার চেষ্টা করে। হয়তোবা বেঁধে রাখতে চাইছে সে যারাকে। এমন সময়েই যারার আগে ক্ষোভে চিৎকার করে উঠল, আপনি পাগল, সম্পূর্ণ পাগল। ইউভান যারার নিকট এগিয়ে যায়। একটু ঝুঁকে এসে গভীর কণ্ঠে বলে, পাগলামি ছাড়া কি ভালোবাসা হয় যারা? যার প্রেমে পাগলামি নেই সেটা ভালোবাসা নয়, বরং একটা হিসাব নিকাশ মাত্র। আর আমি তোমার জন্য পাগল। শহর ছেড়ে একটু দূরের রেস্টুরেন্টটি ছিল আধুনিক সজ্জায় সাজানো। নরম হলুদ আলো আর মৃদু জ্যাজ মিউজিক পরিবেশকে স্নিগ্ধ করে রেখেছিল। কাচের বিশাল জানালা দিয়ে বাইরের ব্যস্ততা আর যানজট দেখতে খারাপ লাগছে না। ইকরা কোণের এক টেবিলে বসে কফির কাপ হাতে নিয়ে অধীর তাকিয়ে আছে সেদিকেই। অপেক্ষার প্রহর কাটছে না যেন। বান্ধবী আলিয়া আসবে কখন? দুপুরের পর। ইকরা কিছুটা বিরক্তি নিয়ে ঘাড় ঘুরালো। তখনই তার দৃষ্টি হঠাৎই আটকে গেল এক অযাচিত দৃশ্যে। কিছুটা দূরে আদৃত বসে আছে। মুখে হালকা হাসি আর সঙ্গে এক অপরূপা তরুণী। ইকরা সন্ধানী দৃষ্টিতে চায়। মেয়েটির স্কিন টোন উজ্জ্বল, চুলগুলো খোলা আর চোখ দুটো গভীর, যেন রহস্যে ভরা। প্রথম দেখাতেই বোঝা যায় সে বিদেশী। ইকরার বুকের মধ্যে অদ্ভুত এক ব্যথা টনটন করে ওঠে। সে মেয়েটাকে চেনে, আদৃতের বড় ফুফুর মেয়ে, নাম সম্ভবত ইসাবেলা। বিয়ের আগে একবার দেখেছিল কিন্তু তখন এতটা খেয়াল করেনি। বিদেশে বড় হওয়া মেয়েটি যেন পুরোপুরি অন্য এক জগতের মানুষ। ইকরার মনে পড়ল আদৃত একসময় প্রায়ই উদাস ভঙ্গিতে আকাশের পানে তাকিয়ে বলতো সে বিদেশি মেয়েদের বিয়ে করতে চায়। আগ্রহের সঙ্গে মতো প্রকাশ করত, দেশি মেয়েরা খুব ইমোশনাল, ঝামেলা বেশি। বরং স্মার্ট, ইন্ডিপেন্ডেন্ট একটা বিদেশি মেয়ে হলে বেশ হতো। ইকরার আঙুলের মধ্যে ধরা কফির কাপটা খানিকটা কেঁপে উঠল। সেই পুরনো কথাগুলো হুট করেই বড় বেশি গুরুত্ব পেতে শুরু করল ইকরার মনে। উসখুস করে উঠল সে। আদৃতের ঠোঁটে ঝুলে রাখা হাসি তার মাথায় আগুন ধরিয়ে দিচ্ছে ক্রমশ। আচমকা ইকরা হাতের গরম কফি ছুঁড়ে মারল আদৃতের দিকে। সামনে মাত্র এক টেবিলের দূরত্ব থাকায় টার্গেট মিস হল না। গরম কফির ঝুমঝুম বৃষ্টিতে ভিজে গেল আদৃত। সাদা শার্ট মুহূর্তের মাঝে কালচে হল। পিঠে গরম কিছু অনুভব করে সে তৎক্ষণাৎ পেছনে ফিরে চায়। ইকরার চোখ শান্ত। চট করে সে সরিয়ে ফেলে দৃষ্টি। আদৃত কিছু সময় তাকিয়ে থাকে শান্ত দৃষ্টিতে। অতঃপর হঠাৎই ইকরার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, তোমার মাথা ঠিক আছে? আদৃতের কণ্ঠে বিস্ময় কম, রাগ বেশি। রেস্টুরেন্টের কয়েকজন কাস্টমার অবাক হয়ে তাকিয়ে আছে, কেউ ফিসফিস করছে কিন্তু আদৃত বা ইকরা কেউই তাদের তোয়াক্কা করছে না। ইকরা ঠান্ডা গলায় বলল, তোমার শার্ট নষ্ট করলাম বলে এত অবাক হচ্ছ? অথচ তুমি তো মানুষের অনুভূতি নষ্ট করো চোখের পলকেই। আদৃত একটু হেসে ফেলল। তোমার এই ড্রামাটিক রিকশনটা আমার বেশ ভালো লাগছে জানো। ইকরা এক মুহূর্তের জন্য থমকে গেল। তার রাগ যেন দ্বিগুণ বেড়ে গেল আদৃতের এই নির্লিপ্ততা আচরণে। সে উঠে দাঁড়াতে যাচ্ছিল কিন্তু আদৃত আচমকাই তার হাত চেপে ধরল। হিংসা হচ্ছে? হিংসা? তোমার ওপর? হতো যদি তুমি স্ত্রীকে মর্যাদা দিতে পারতে তাহলে। মুহূর্তের মাঝে আদৃতের চোখ মুখ লাল হয়ে এলো। ইকরা তোয়াক্কা করল না। সে বরং রেস্টুরেন্টের কাছের টেবিলে ওয়েটারের উদ্দেশ্যে কিছু টাকা রেখে বেরিয়ে এলো। মুখটা যখন আদৃতের চোখের আড়াল হলো তখনই এক ফোঁটা অশ্রু আশ্রয় পেল ভূমিতে। এতটা কষ্ট কেন হয় প্রিয় মানুষকে অন্য কারো সঙ্গে দেখলে? এমন অনুভূতি লালন করা অন্যায় ইকরার জন্য। যে স্বামী মা বোনের এক কথায় ইকরাকে অবিশ্বাস করে সেপারেশনে চলে যায়, সে স্বামীর জন্য কি এমন ভালোবাসা মনে রাখা উচিত? জানে না ইকরা। হাওয়ার মতো আশা আর পরীর মতো উধাও হওয়ার বিষয়টা উপমা মেনে নিতে পারছে না কিছুতেই। তার বোন এমন কেন? চিন্তা হয় তার। আবার ক্ষণে ক্ষণে মাথা চুলকিয়ে ভাবে জিন ধরল কিনা। কোনো পাহাড় পর্বতে উঠিয়ে নিয়ে যায়নি তো? সেকেন্ডের মাঝে কিভাবে উধাও হলো? কিভাবে? এক রাত একদিন ভাবার পর উপমার আজ হঠাৎ মনে হলো ইউভানের কথা। তাকে একবার জানাতে হবে বিষয়টা। আলভি আবার কোন ক্ষতি করে দিল না তার? ভাবতেই উপমা ফোন নিয়ে ডায়েল করল ইউভানের অ্যাসিস্ট্যান্টের নিকট। একবার রিং হতেই ওপাশ থেকে আমাদ ফোন তুলল। বিনয়ের সঙ্গে জানতে চাইল, জি মিস, কিভাবে সাহায্য করতে পারি আপনাকে? সরি, আমি মনে হয় কাস্টমার সার্ভিসে ফোন করে ফেলেছি, রাইট? সরি এগেইন। রং নাম্বারে চলে গেছে।
কথাটা বলেই উপমা ফোন কাটল। মনে তার হতাশা বিঁধল। একটা নাম্বার কিনা সে ভালোভাবে ওঠাতে পারেনি। পায়তারা করছিল তার মন। রিং হয় তখন ফোনে। সেই নাম্বার থেকেই। উপমা রিসিভ করেই ওপাশ থেকে ভেসে আসে। হ্যালো মিস, আপনার কণ্ঠ শুনে মনে হলো আপনি রেগে আছেন। আমি ভুল কিছু বলেছি? আপনি ঠিক আছেন তো? উপমার মনে খটকা লাগে। মনে হয় বিষয়টা ফ্ল্যাট সংক্রান্ত ব্যাপার। ভাবতেই উপমার মাথা গরম হয়। বলে ফেলে আগোপিছ না ভেবে, এই মিস্টার কি? হ্যাঁ, মেয়ে কণ্ঠ পেয়ে আবার ফোন দিয়েছেন? ভেবেছেন বুঝবো না কিছু? শুনেন ধর্ম ভাই, আমি প্রেম পছন্দ করি না। তাই আপনি ফোন করে ব্যালেন্স শেষ না করলে আপনারই ভালো। আমাদ ভরকে যায়। তার গলা দিয়ে যেন আওয়াজ বেরোনো পীড়াদায়ক হয়ে ওঠে। খুব কষ্টে ৩-৪টা ঢোক গিলে সে বলে, মিস উপমা, আমি আমাদ, ব্যারিস্টার ইউভানের অ্যাসিস্ট্যান্ট। উপমা এবার বেশ খানিকটা অস্বস্তিতে পড়ে। এতক্ষণ যার প্রেমের টোপ ধরানোর অপবাদ দিচ্ছিল সে তো ইউভানের মানুষ, উফ লজ্জাই লাগছে এখন। উপমার ভুল ভাঙিয়ে আমাদ কথা বলে জানতে পারল যারা আবারও নিখোঁজ। এ কথা শুনেই আমাদের কাশি ওঠে। যেন চোরকে মালিকপক্ষ জিজ্ঞেস করেছে চুরি করা মালপত্র কোথায়। চোরকে চেনে কিনা আমাদ? ঠিক চোর নয়, তারা তো কিডন্যাপার। যারার কথা মনে ভাসতেই আমাদ দ্রুত নিচ থেকে ওপরে ওঠে। ইউভানের অ্যাপার্টমেন্টে। সচরাচর তার আসার অনুমতি নেই। যারার উপস্থিতির দরুন তো একেবারেই নেই অনুমতি। কিন্তু আজ তাকে আসতে হলো ইউভানকে না জানিয়ে। হুড়মুড় করে ভেতরে ঢুকে সে চলে যায় ইউভানের দরজার নিকট। বাহির থেকে ডেকে ওঠে। ইউভান সাড়া দেয় না। দরজা কেবল ভিজিয়ে দেওয়া ছিল। আমাদ দরজা ঠেলে ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাসের শিহরণ ছড়িয়ে পড়ে। জানালার পর্দা অল্প ফাঁক, গাঢ় নীলাভ আলো ঘরের অন্ধকারে মিশে গেছে। দেয়ালের এক কোণে আধো অন্ধকারে বসে আছে ইউভান। দীর্ঘ প্রশান্ত ভঙ্গি, কালো শার্টের হাতা গুটানো, কবজির শিরাগুলো স্পষ্ট। এক হাত পায়ের ওপর, অন্য হাতে ছোট এক গ্লাস ধরে আছে, হয়তো ওয়াইন কিংবা কেবলই ঠান্ডা পানি। তার দৃষ্টি সরাসরি আমাদের দিকে নয়, দূরে কোথাও শূন্যে আটকে আছে। যেন সে জানে কেউ এসেছে, তবু কোনো তাড়া নেই। একটা পা আলতো দোলাচ্ছে। টেবিলের কোণে রাখা লাইটারটাকে আঙুলে ঘোরাতে ঘোরাতে একসময় সে ধীর গতিতে মাথা সামান্য কাত করে। তার চোখে ঝলসে ওঠা এক ঝলক বিদ্যুৎ। যেন সে জানে আমাদ কি খুঁজতে এসেছে। আমাদ চোখ ঘুরিয়ে দেখে, ঘরের এক কোণে বিছানায় গুটিসুটি মেরে বসে আছে যারা। হাত পা দড়িতে বাঁধা, চোখে ক্লান্তি আর অস্বস্তির ছাপ। এক মুহূর্ত থমকে যায় সে, কিন্তু ভয় পায় না। ধীরে ধীরে এগিয়ে গিয়ে বাঁধন খুলতে শুরু করে। দড়ি খুলতেই যারা কাঁপতে কাঁপতে হাত সরিয়ে নেয়, কিন্তু কিছু বলে না। ঘরজুড়ে এখনও ইউভানের উপস্থিতি ভারী হয়ে আছে, তবু আমাদ যেন তা উপেক্ষা করেই যারার দিকে মন দেয়। তার আঙুল দ্রুত কাজ করে, কিন্তু মনে অস্থিরতা জমে আছে। ইউভানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এক ঝটকায় উঠে এসে আমাদকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, যেন তার জগতের নিয়ন্ত্রণ কেউ ছিনিয়ে নিচ্ছিল। আমাদ বাধা দেওয়ার সুযোগই পায় না, পেছনে হোঁচট খায়। ইউভান দ্রুত সুইচ টিপে ঘরের লাইট অন করতেই এক মুহূর্তের জন্য থমকে যায়। যারার হাত পা দড়ির দাগে লাল হয়ে গেছে, চামড়ায় গভীর ক্ষত। একগুঁয়ে নিয়ন্ত্রণের নেশায় সে এতটা শক্ত করে বেঁধেছিল যে এখন তা দেখে নিজেরই চমক লাগে। ইউভানের চোখে অজানা এক ঝলক আতঙ্ক ফুটে ওঠে, এটা সে চায়নি। ইউভান আঙুলের ডগা হালকা ছোঁয়ায় লাল হয়ে থাকা দাগের ওপর রাখে। যারা কেঁপে ওঠে মৃদু। আমাদ দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে, কিন্তু ইউভানের দৃষ্টিতে যে শীতল হুঁশিয়ারি, তাতে আর কিছু না বলেই ঘর ছেড়ে বেরিয়ে যায়। ইউভান মলম লাগিয়ে দেয় নিজ হাতে। ঠান্ডা পানিতে যারার পা ধুয়ে দেয়। যারার অস্বস্তিতে মরমর দশা জয়। বারংবার পা সরিয়ে নিতে চায়, তবে ইউভানের কাছে হার মানতে বাধ্য হয়। অতঃপর চুপচাপ বসে থাকে সে। এ নাটক দীর্ঘ করতে চায় না যারা। বেলা গড়িয়ে দুপুর হয়। ইউভান ট্রেতে খাবার নিয়ে আসে। যারা খাবে না বলে স্পষ্ট মতো প্রকাশ করে। তবে ইউভান চোখ পাকায়। যারা বিরক্তিতে তাকায়, কিন্তু পরের মুহূর্তেই ইউভান আলতো করেই তার ঠোঁটে চামচ ছোঁয়ায়, জোর করেই খাওয়ায়। খাওয়া শেষে ইউভান তার সামনে মাটিতে বসে পড়ে। যারার একগুচ্ছ এলোমেলো চুল কানের পিঠে গুজে দেয় সে। তার উন্মুক্ত গলার শিরা বলে দেয় কিছুটা একটা নিয়ে, যেন সে ভীষণ অনুশোচনায় আছে। চোখ জোড়া লাল। গলার স্বর ধরে আসতে চায়। আমি সত্যিই তোমাকে ব্যথা দিতে চাইনি। স্বরটা এতটাই শান্ত যে মনে হয় যেন নিজের কাছেই নিজে কৈফিয়ত দিচ্ছে। যারা কিছু বলে না, কিন্তু তার শরীর হালকা কম্পন অনুভব করে ইউভানের স্পর্শে। ইতিমধ্যে ইউভানের ভাইব্রেশনে রাখা ফোনটা কেঁপে ওঠে। সে দূরে সরে, বেশ কয়েক হাত দূরে গিয়ে কথা বলে। মুখটা তার গম্ভীর হয়ে যায়। মনে হলো অপ্রিয় কোনো সংবাদ। যারার নিকট ফিরে। ইউভান ধীরগতিতে বালিশ ঠিকঠাক করে যারাকে শুইয়ে দেয়। তার চোখে আদেশের ছাপ স্পষ্ট। আর যারা তা মেনে নেয়, হয়তো ভয় কিংবা কেবল এই অপ্রত্যাশিত নাটকীয়তা দীর্ঘ করতে চায় না বলে। চাদর টেনে দেয়ার পর ইউভান তার মাথায় হাত বুলিয়ে দেয়। আঙুলের ছোঁয়া অবিশ্বাস্য রকম মৃদু।
তারপর ধীরে ধীরে মুখ এগিয়ে আনে এতটাই কাছে যে যারার নিঃশ্বাস ভারী হয়ে আসে। তার মনে হয় কপালে নরম কিছু পড়তে যাচ্ছে, একটা চুম্বন হয়তো। কিন্তু সে প্রস্তুত যদি ইউভান এতটুকু বাড়াবাড়ি করে তাহলে তাকে এক ধাক্কায় মেঝেতে ফেলে দেবে। কিন্তু তা হয় না। ইউভান ঠিক শেষ মুহূর্তে থেমে যায়। শ্বাসের উষ্ণতা কেবল ছুঁয়ে যায় যারার ত্বক। সে ফিসফিস করে বলে, ভয় নেই। তোমার দেহ আমি ছুঁয়ে দেখব না যতদিন না তোমার হৃদয় আমাকে চাইবে। তুমি নিশ্চিন্তে ঘুমাও। এ কথা বলেই ইউভান পা বাড়ায় প্রস্থান করার জন্য। যারার মনে রাগের আবির্ভাব হয়। মন বলে ইউভান আর নিশ্চিন্ত। শব্দ দুইটা ধাতু আর অধাতুর মতো। উপরন্তু ইউভান যারার জন্য মিনি মিনি হার্ট অ্যাটাক। ইউভান যেতে যেতেই শাসিয়ে ওঠে। মুখ না ফিরিয়ে নিজের পথে স্থির থেকে বলে ওঠে, আমাকে নিয়ে গবেষণা করা শেষ হলে ঘুমাও এখন। কাল না হয় একটা ল্যাব দিয়ে দেব তোমাকে। সেখানে বসে সারাদিন আমাকে নিয়ে গবেষণা করো। যারা বিরক্ত হলো। চোখ মুখ পাকিয়ে বেশ জোরেই বলল, কি ভাবেন নিজেকে আপনি? পৃথিবীর শেষ রাজা? দরজা ঠাস করে বন্ধ করা হয়ে গেছে। ইউভানের কাছে যারার উক্তি বা প্রশ্ন পৌঁছালো না। বাসা থেকে বেরিয়ে কার নিয়ে ইউভান ছুটতে চেয়েছিল বাতাসের বেগে। কিন্তু তার ইচ্ছে যেন কখনো পূর্ণ হবার নয়। এই অপ্রিয় দুপুরে উত্তপ্ত গরমে বালিমাখা বাতাসে ঠাই বসে থাকতে হচ্ছে। সামনে তার সারি সারি গাড়ি। একটা অপ্রিয় জ্যাম। আবার কিনা তাকে এয়ারপোর্টে যেতে হচ্ছে অপ্রিয় বাবার কারণে। রাগে ইউভানের মাথা দপদপ করছে। হাত মুষ্টিবদ্ধ। শার্টের ওপরের দুখানা বোতাম খোলা। ঠাঠা রোদ্দুরও যেন মস্করা করে ঝলসে দিতে হুমড়ি খেয়ে পড়েছে ইউভানের মুখে। চেরি ফলের মতো লাল টুকটুকে হয়ে গেছে ইউভান। আমার ড্রাইভিং সিট থেকে পাশ ফিরে চাইল। ইউভানের এমন রূপে মুগ্ধ কি সে? তবে ঘাড় ঘোরানোর কথা ভুলে গেল বেমালুম। ইউভান প্রায় 3 মিনিট অস্বস্তি নিয়ে বসে রইল। অতঃপর আকস্মিক আমাদকে বলে উঠল, তোমার কি সমস্যা আছে কোনো? আজকাল দেখি ছেলে হয়ে ছেলেদের সঙ্গে থাকা যাচ্ছে না। আমাদ? শেষে একটা চিৎকার। আমাদের হুঁশ ফেরে। ছোট করে জবাব দেয়, জি স্যার। ইউভান আশ্চর্য হয়। সে পূর্ণ দৃষ্টিতে চায় আমাদের দিকে। খেয়াল করে আমাদ তার দিকে মুখ ফিরিয়ে আছে কিন্তু দৃষ্টিতে অন্য কেউ। ইউভান বামে তাকায়। খোলা জানালায় তখন বাধা পড়ে এক নারী। ইউভানের চোখ জোড়া ছোট ছোট হয়ে এলো। সিএনজির কারাগারের ন্যায় আড়াআড়ি লোহার বেড়া ভেদ করে সে দেখল মেরুন রঙের শাড়ি পরা মেয়েটা উপমার ন্যায় দেখতে। ইউভান আমাদের দিকে শত্রুপক্ষের ন্যায় দৃষ্টি রাখে। হঠাৎ মনে হলো তার মাঝে এক টুকরো দায়িত্ববোধ জেগে উঠেছে। হবু শালিকার দিকে আমাদ নজর দিয়েছে। আমাদ অজান্তে আগুনে ঘি ঢালার মতো করেই বলল, আল্লাহ এতটা সুন্দর করে তাকে পৃথিবীতে কেন পাঠালেন? সবাই নজর দেবে তো। ইউভান হা হয়ে যায়। আমাদের তখন সংবেদনশক্তির ঘুম ভাঙে। থতমত খেয়ে সে সামনে তাকায়। ইউভনের গরম চোখ তার ওপর তখনও স্থির। আমাদ আশ্চর্যজনকভাবে মুচকি হাসে। মাথা চুলকায় এক হাতে। বিড়বিড় করে বলে, মেয়েটাকে প্রথম দেখার পর থেকেই হুঁশ থাকে না আমার। কেমন যেন বোকাসোকা হয়ে যাই। কেন? বাস খাওয়ার জন্য। ইউভান আনমনেই বলে ফেলে ঠোঁট নাড়িয়ে। তবে আমাদের কানে যায় না। সে তখনও প্রশ্নের জবাব খুঁজতে ব্যস্ত ইউভানের চিরন্তন সত্য জবাব শ্রবণ না করে। অবশেষে কোর্টের দ্বিতীয় দিন চলে এলো। দেখা হলো যারার সঙ্গে আলভির। মনে হলো ও বেচারার হৃদয় শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। যারার দেখা পেতেই হুটহাট চোখে ফুটে উঠল মায়া আকুতি আর চাপা কষ্ট জমিয়ে রাখার অভিব্যক্তি। এক হাতে ব্যান্ডেজ। মাথায় সাদা পট্টি বাঁধা। বদনে ফোলা ভাব স্পষ্ট। মাহা আগে হাঁটছিল আর আলভি মাহার পিছু পিছু। গাড়ি থেকে প্রথমে ইউভান নামল। সাদা শার্ট তার গায়ে জড়ানো। দ্বিতীয়বার আমাদ ও তৃতীয়বার নামল যারা। যারাকে প্রথম দেখে আলভি একটু স্বস্তি পেলেও দ্বিতীয়বার তার ভ্রুকুচকে আসে। মনে একটা প্রশ্ন দোলা দেয়। তাকে পিটিয়ে বেহুশ করা মানুষটা ইউভান নয় তো? কিন্তু কিভাবে সম্ভব? সে তো একজন ব্যারিস্টার। তার নিশ্চয়ই চাকরির ভয় আছে। হতে পারে সেই অজ্ঞাত ব্যক্তি যারাকে পছন্দ করা অন্য কেউ। পা চলে না নাকি? মদ খেয়ে নিজেকে সামলাতে পারে না। ইডিয়ট একটা। বারান্দা থেকে কেউ নিচে পড়ে? মাহার চক্ষু গরম উক্তি। আলভির মন খারাপ হয়। ভীষণভাবে এভাবে বলতে পারল মাহা? বলতে পারল বলছে তো গত 3 দিন হলো। এমনকি আলভির ডান হাত বদ্ধ থাকার পরও তাকে কষ্ট করে খাবার খেতে হয় বাম হাত দিয়ে। মাহা তবুও বলে না একটিবার আমি খাইয়ে দিচ্ছি। যারার সঙ্গে কাটানো তার দিনগুলো কতই না রঙিন ছিল। কতটা ধৈর্য নিয়ে যারা তার অগোছালো অভাবের সংসার টিকিয়ে রাখত। অফিস থেকে ফেরার পর হাসি মুখে তার ছুটে আসা। আলভির জন্য অপেক্ষায় থাকা নিজে না খেয়ে। মাস শেষে এমন কিছু দিন গেছে তাদের যখন একটা ডিমে ভাগ বাটোয়ারা কাটতে হতো। যারা নিজে না খেয়ে তার অংশটুকু রেখে দিত। অন্য সময়ে যেন আলভি খেতে পারে এই আশায়।
ভাবনার মাঝেই আলভির মনে নেমে এলো অমাবস্যা। 5-7 দিনের মাথাতেই তার মনে হচ্ছে মাহার সঙ্গে সংসার করা কি সম্ভব। মনে প্রশ্ন উঠছে, টাকা থাকলে সুখ হয় কিন্তু শান্তি আর সংসার কি হয়? কে জানে। আলভি ধীর পায়ে হেঁটে এগোতে থাকে কোর্টরুমের দিকে। ছেলেটা হয়তোবা জানে না প্রতিটি নারীরই গোপনে গোপনে এক মুহূর্তের জন্য হলেও ভাগ্যবতী। তুচ্ছতাচ্ছিল্য করা প্রতিটি নারী কারো না কারো ভীষণ শখের। স্বপ্নের রানী উপমার সঙ্গে দেখা হলো যারার, অমনি বাঁধল ঝগড়া। উপমার উপচে পড়ার আগের সামনে যারার টিকে থাকা দায় হয়ে গেল। কোর্টরুমের বেঞ্চে বসে যারা উপমাকে শান্ত করার বৃথা চেষ্টা করল। অতঃপর বলেই ফেলল তার সমস্ত কাহিনী। উপমা যেন তখন আকাশ থেকে পড়ে। তার অগ্নি দৃষ্টি তৎক্ষণাৎ আক্রমণ করে আমাদকে। ইউভান তাদের সামনে বসেছিল। ইউভানের পিঠপিছে কি আর অগ্নি দৃষ্টি নিক্ষেপ করা যায়? আমাদ বেচারা প্রেমের টানে আবার তাকিয়েছিল উপমার দিকে। এভাবেই সে ফেঁসে যায়। উপমা আর যারার আলাপ থামে না। সময় হয় জজ আসার। এ মুহূর্তে ইউভান ফিরে চায় তাদের পানে। নিজ ঠোঁটে আঙ্গুল রেখে ইশারায় চুপ হতে বলে। উপমা ভদ্রতার খাতিরে চুপ হয়। কেবলই ভদ্রতার খাতিরে। সে আবার সাইকো উন্মাদ বোঝে না, চেনে না। আজ একটা কেলেঙ্কারি নিশ্চয়ই ইউভানের সঙ্গে তার হয়ে যাবে। বিচারকার্য শুরু করার আদেশ দেওয়া হলে ইউভান শুরুতেই নিজ যুক্তি উপস্থাপন করবে বলে জানালো। প্রথমেই ডাকল সে আলভিকে। জিজ্ঞেস করল তার নাজেহাল দশার কারণ। আলভি জানালো ছাদ বারান্দা থেকে পড়ে তার এই অবস্থা, যেমনটা সে জানিয়েছে মাহাকে। ইউভান ঠোঁট টিপে হাসল। কিছু প্রশ্ন আলভিকে জিজ্ঞেস করল। আলভি তার পুঁথি পরনে জবাব দিল। ইউভান বুঝল এই মিথ্যা স্ক্রিপ্ট অ্যাডভোকেট শিখিয়ে দিয়েছে। তবুও সে মেনে নিল সে সব। এবার ডাকল মাহাকে। খেলা জমল তখনই। ইউভান একটা ছোট সিম মেমোরি কার্ড টেবিল থেকে তুলে এনে হাতে রেখে বলল, এখানে একটা রেকর্ড আছে, যেখানে আপনার আর আলভির কিছু কনভারসেশন। আমি যদি এটা চালু করি তাহলে সবাই বুঝতে পারবে আমার যারার ওপরকে আঘাত আনতে চেয়েছিল। ইভেন মহামান্য আমি সেখানে গিয়েছিলাম, যেখানে যারার মাথায় আঘাত করে তাকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেওয়া হয়। মিথ্যা কথা বললেন না। আমরা কেউ ধাক্কা দেইনি যারাকে। যারা তো এমনিই পড়ে গিয়েছিল ওখান থেকে। গড়ে গিয়েছিল। ইউভানের ঠোঁটে চাপা হাসি ফুটে ওঠে। মনে হলো যেন সে এই মুহূর্তে জয়ী হলো। এখন শুধু ঘোষিত হওয়ার পালা। কিভাবে পড়েছে? মাহা দ্বিতীয়বার শোনায়। তার হাত পা কাঁপছিল। চোখের দৃষ্টিতে ছিল ইউভানের হাতের মেমোরি কার্ড। তাহলে প্রথম দিন যে বলেছিলেন আপনার কোন মেয়ের ধাক্কায় পড়ে গিয়েছিল যারা? মাহার বুকের মধ্যে ছাদ করে ওঠে। সে কি ফেঁসে গেল? ঘাড় ঘুরিয়ে তাকায় সে নিজ উকিলের দিকে। ইউভান ফিসফিস করে বলে, আপনার উকিল ডিরেক্টর হিসেবে খুবই কাঁচা। সঙ্গে আপনি অভিনেত্রীও পাকা নন। স্ক্রিপ্ট মুখস্থ হয় না তাই না? ব্যাপার না। আমাদের পুলিশ ম্যামেরা অনেক ভালো টিচার। মাহার শরীর অবশ হয়ে আসে। ইউভান পুরো ঘটনাটা বুঝিয়ে বলে জজকে। অতঃপর মাহাকে ধন্যবাদ দেয় এই বলে মেমোরি কার্ডে ইউভানের ছবি ছাড়া আর কিছুই নেই। এটা একটা আসল দেখতে নকল হাতিয়ার ছিল মাত্র। এর জন্য অবশ্য ইউভানকে ক্ষমাও চাইতে হয় জজের নিকট। শুধু ইউভান নয়, কোর্টরুমে উপস্থিত সকলে ধরেই নিয়েছিল ইউভান জিতে গেল আর দোষী হল মাহা ও আলভি। ঠিক তখনই বাধে আরেক ঝামেলা। হুট করে মাহার উকিল দাবি করে বসে মাহা খুন করতে চায়নি। মানে সে চেষ্টা করেনি যারাকে মারার। এসবই আলভির কাজ। হই হুল্লোড় শুরু হয়। ইউভান নিজেও স্তব্ধ হয়ে যায়। অতঃপর যখন ঠান্ডা তর্ক শুরু হয় দুই উকিলের, তখন জজ নীরব হতে বলেন সকলকে। মাহার উকিল সম্পূর্ণ দোষ গাড়িয়ে দেয় আলভির ওপর। আলভি যেন হতভম্ব হয়ে যায়। হাতে পায়ে তার জোর আসে না। ইউভান তাকে সামনে ডাকলেও সে উঠে যেতে পারে না যেন। কোর্টরুম ঝাপসা হয়ে আসে। সে এই ঝাপসা চোখে অবাক হয়ে তাকায় মাহার দিকে। মাহা প্রত্যুত্তর করছে না। মনে হচ্ছে সেও একমত উকিলের সঙ্গে। সব শেষে যারাকে ডাকা হয়। যারা জানায় তারা দুজনেই মারার চেষ্টা করেছে। তবে মাহা তাকে পেছনে থেকে আঘাত করেছে। অপর পক্ষের উকিল বলে অন্ধকারে কি দেখা যায়? যারা কেবল অনুভব থেকে বলছে তাই এটা গ্রহণযোগ্য নয়। ইউভানের রাগ হয়। তবে কিছু করার থাকে না। আলভিকে শাস্তি দেওয়া হয় 10 বছরের জেল। আলভি ভেঙে পড়ে ভেতর থেকে। সে সত্যিই অসহায় আজ। একবার ফিরে চায় যারার দিকে, আবার মাহার দিকে। কোনো নারীর মনেই তাকে নিয়ে বিন্দুমাত্র চিন্তা সে দেখতে পাচ্ছে না। জীবনে এতেটা অসহায় সে কখনো অনুভব করেনি। আলভি চিৎকার করে বলে, আমি যারাকে মারতে চাইনি। মাহা আমাকে জোর করেছে বারবার। আর সেদিনও আমি মাহাকে বলিনি পেছনে থেকে যারাকে আঘাত করতে। মাহারই প্ল্যান ছিল এটা। এ কথা সত্যি ছিল। সকলের মনে একটুখানি সহানুভূতি জন্ম নিলেও যারা তখন বলে, তুমি আমাকে মারতে না চাইলেও আমি যখন মরে যাচ্ছিলাম তখন বাঁচানোর চেষ্টাও করনি। বিচার এখানেই সমাপ্ত হতে দিল না ইউভান। সে মাহার বিরুদ্ধে যুক্তি দাঁড় করিয়ে দিল।
যদিও তা থেকে স্পষ্ট প্রমাণ হয় না যে মাহা দোষী। কিন্তু জজ অবশেষে বাধ্য হন মাহাকে 3 দিনের রিমান্ডে দেওয়ার। উপরন্তু আলভির শেষ কথাগুলো ফেলনা ছিল না। অবশেষে এখানেই শেষ হয় আলভি আর জারার বিচার। আলভিকে পুলিশ হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যেতে থাকে। যারা সেদিকে এক পলক চায়। আলভির চোখে পানি গড়াগড়ি খাচ্ছে। আলভির মনে হচ্ছে সে এখনই এসে জড়িয়ে ধরবে জারার পা। ক্ষমা কি চাইবে? এমন সাহস হয় না। সে সত্যিই ভুল করেছে। কোর্টরুম থেকে সকলে বেরিয়ে যায়। আজ ইউভান হাত চেপে ধরে জারার, যেন সে পালাতে না পারে। এমন দৃশ্য চোখ এড়ায় না আলভির। সে পুলিশকে ধাক্কা দিয়ে দৌড়ে এগিয়ে আসে। পাগল পাগল লাগে তার। বুকে যেন ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছে কেউ। আলভির ছুটে আসা দেখেই ইউভান জারাকে পেছনে সরিয়ে নেয়। আলভির রাগ চরমে ওঠে। সে পাশে থাকা টেবিল থেকে একটা কাচের গ্লাস ছুঁড়ে দেয় লক্ষ্যহীনভাবে। যদিও তা ইউভানকে ক্ষত করে দেওয়ার কথা ছিল, কিন্তু দিক হয় জারার পানে। ইউভান জারাকে আরও আড়াল করে সামনে দাঁড়ায়। গ্লাস এসে আঘাত করে ইউভানের কপালে। মুহূর্তে রক্ত ছোটে। আলভি হুঙ্কার দিয়ে বলে, তুই আমার জারাকে ছুবি না। তুই আমার জায়গা নেওয়ার সাহস করিস না। ইউভান কপালে টিস্যু চেপে ধরে এক হাতে, আর অপর হাতে জারার হাত। বলে, ভুল করে তোকে দিয়েছিলাম। রাখতে পারিসনি। এখন আর সুযোগ নেই। ভীষণ শীতল এই কণ্ঠ। আলভিকে টেনে নিয়ে যাওয়া হয় পুলিশের গাড়ির নিকট। আমাদ এখানে ব্যস্ত হয় ইউভানের ক্ষত নিয়ে। ইউভান তখন আমাদকে জানায় জলদি যেন জারার ডিভোর্সের কাগজপত্র তৈরি করা হয়। আমাদ গাড়ির দরজা খুলে দাঁড়িয়েছিল। বাম হাতে কালো লংকোট নিয়ে এক ঝাঁক এলোমেলো চুলে ইউভান হেঁটে আসছিল গাড়ির নিকট। ডান হাতে বন্দি ছিল জারা। ইউভানের কপালে সাদা ব্যান্ডেজ। রক্তের ছিটেফোঁটা লেগেছিল তার সাদা শার্টে। শুষ্ক ঠোঁট ও চোখের দৃষ্টিতে ফুটে উঠেছিল সামান্য অসুস্থতা। কপালে বেশ লেগেছে তার। গাড়ির দরজার থেকে 5 কদম দূরে অবস্থান করার কালেই আচমকা পা থেমে যায় ইউভানের। সে পিছু ফিরে চায়। উপমা দাঁড়িয়ে আছে শক্ত চোখ মুখ নিয়ে। ইউভান ভ্রু উঁচিয়ে চায়, জারাকে ছেড়ে দিন। তুমি কি সিরিয়াসলি ভাবছো উপমা তুমি আমায় থামাতে পারবে? ইউভানের ঠোঁটের কোনায় এক চিলতে হাসি। উপমা বিরক্ত মুখে বলল, আপনি একজন ব্যারিস্টার হয়ে এভাবে জারাকে তুলে নিয়ে যেতে পারেন না। ইউভান মাথা কাত করে তাকালো, ঠোঁটের কোণে মজার হাসি। এমন কোনো নিয়ম বা সংবিধান তো আমি পড়িনি। নতুন অ্যাড করা হয়েছে নাকি? উপমা চোখ পাকিয়ে বলল, মানুষের ব্যক্তিগত ইচ্ছার কথা শোনেননি? ইউভান হেসে ফেলল। ধীর পায়ে এগিয়ে এসে বলল, তুমি কি নিয়তির কথা শোনোনি? আমি জারার ইচ্ছা নই নিয়তি। ইউভানের কণ্ঠস্বরে উপমা এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে গেল। যারা কিছু বলছিল না, কিন্তু তার চোখ বলছিল অনেক কিছু। উপমা হাত তুলে বাধা দিতে গেল, কিন্তু ইউভান তখনই হালকা মাথা ঝাঁকিয়ে হাসল। উপমা তুমি না থাকলে জীবন বড়ই বোরিং হয়ে যেত, কিন্তু একটা কথা মনে করিয়ে দিই। তোমার কেস লড়ার জন্য যে টাকা দেওয়ার কথা ছিল তার অর্ধেক এখনো পাইনি। আমি তো বিনা পয়সায় কাজ করি না শালিকা। উপমা চোখ বড় বড় করে তাকায়। তার কণ্ঠ বলে কড়া করে, অপমান করবেন না ইউভান, টাকা তো দেব। ইউভান কাঁধ ঝাঁকিয়ে, আমার হাতে এখন সময় নেই, তাই আমার পেমেন্ট আগেই নিয়ে যাচ্ছি। উপমা ভ্রু কুঁচকে তাকালো, মানে? ইউভান এবার এক ঝটকায় জারার কবজি চেপে ধরল। আমি টাকা না পেলেও যা চাই সেটা ঠিকই নিয়ে নিই। যারা এখন আমার আপনি টাকা দিতে পারেননি। উপমার মুখ হা হয়। সে আমতা ভাবার জোরটা দিকবিদিক ছুঁড়ে ফেলে বলে, ইউভান এটা কোন ধরনের লজিক? ইউভান চোখ টিপ দিয়ে বলল, এটা একেবারে জিক্যাল কেসের টাকা না, আসলে ক্লায়েন্টের সবচেয়ে মূল্যবান জিনিস নিয়ে নেওয়া হয়। উপমা রাগে ফুটতে লাগল। ইউভান এটা কিডন্যাপ। ইউভান অবাক হওয়ার ভান করে। মেকি হতবাক ভাব সুরে টেনে বলে, সত্যি? আমি তো এটাকে বলি পাওনা আদায় করা। তারপর সে একটানে জারাকে নিজের কাছে টেনে নেয়। উপমা আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে। ব্যারিস্টার ইউভান। ইউভান হেসে জবাব দিল, তুমি অযথা আমার সময় নষ্ট করছো উপমা। এটা আমাদের ঝগড়ার জায়গা নয়। আমরা লড়ব করতে। তুমি আমার অপোজিটে আর আমি তোমার অপোজিটে। পরের বার যেন তোমার আমার করতে দেখা হয়, আমি এটাই আশা করছি। কথাটা বলেই ইউভান সোজা জারাকে কাঁধে তুলে নিল, যেন এটাই স্বাভাবিক। গাড়ির দরজা খুলে জারাকে বসিয়ে দিয়ে নিজেও উঠে দরজা লাগিয়ে দিল দ্রুত। ইঞ্জিন গর্জে উঠল। উপমা কিছু বলতে চাইলে ইউভান হাত উঁচিয়ে থামিয়ে দিল। বলল, উপমা তোমার লেকচার পড়ে শুনব। এখন একটু রোমান্টিক সময় কাটাতে দাও। তারপর গাড়িটা হাওয়ার গতিতে সামনে এগিয়ে গেল, আর উপমা দাঁড়িয়ে রইল হতবাক হয়ে। ইউভান সত্যিই থামার ছেলে না। উপমার আগে দুঃখে মাটিতে এক পা আছড়িয়ে উঠল। আমাদ মুখ টিপে হাসছে। ইউভানের এমন রূপ সে প্রথম দেখল। কল্পনাতে ছিল না ইউভান এভাবে হাস্য রসিকতা করতে পারে। ডাইনিং হলের ভারী নকশাদার টেবিলটির পাশে বসেছিলেন ইউভানের বাবা আরমান শাহ। তার দৃষ্টি ছিল কড়া গম্ভীর।
টেবিলের উপরে রাখা ঝলমলে ঝাড়বাতির আলো তার মুখের রেখাগুলোকে আরও স্পষ্ট করে তুলছিল। প্রতিটি ভাঁজে যেন অভিজ্ঞতা আর কঠোরতা জমাট বেঁধে আছে। ঠিক তখনই ইউভান প্রবেশ করল। তার সাথে যারার পরনে ছিল একদম সাধারণ সাদা একটি গাউন, নির্ভেজাল শুদ্ধতার প্রতীক যেন। কোনো অতিরঞ্জিত সাজসজ্জা নেই কোনো বাহুল্য। তবুও কি যেন আছে তার মধ্যে যা দৃষ্টি কাড়ে। হয়তো তার চারপাশে ঘিরে থাকা এক অদৃশ্য দৃঢ়তা। ইউভান ছিল ঠিক তার উল্টো। সবসময়ের মতোই কালো শার্টে মোড়া, যেন নিজেকে আড়াল করেই রেখেছে। তবুও যারাকে নিয়ে প্রবেশ করার মুহূর্তে তার চোখে এক অন্য রকম দীপ্তি। সে যারার হাত শক্ত করে ধরে টেবিলের দিকে এগিয়ে এলো। তার এই হাত ধরা আগ্রাসী নয়, বরং এক ধরনের সুরক্ষার প্রতিচ্ছবি। চেয়ারের কাছে গিয়ে ইউভান নিজ হাতে চেয়ার টেনে নিল। তারপর নিঃশব্দে যারার দিকে তাকালো। সেই দৃষ্টিতে আদেশ ছিল না, অনুরোধও ছিল না, ছিল এক ধরনের মায়ামো জেদ। যারা এক মুহূর্ত থমকালো। হয়তো তার অবচেতন মন এখনো মানতে চায় না যে কেউ তাকে এত যত্নে স্পর্শ করতে পারে। কিন্তু ইউভান অপেক্ষা করেনি। তার হাতে থাকা যারার আঙুলগুলো আরও একটু শক্তভাবে চেপে ধরে সোজা চেয়ারের দিকে নির্দেশ করল। যারা ধীরে ধীরে বসল। সেই মুহূর্তে যেন সারা ঘর নিস্তব্ধ হয়ে গেল। ইউভান নরমভাবে একবার যারার গাউনের ভাঁজ ঠিক করে দিল, যেন সে কোনো অমূল্য সম্পদকে যত্নে রাখছে। তারপর নিঃশব্দে নিজেও বসল তার পাশে। আরমান শাহ হতভম্ব হয়ে দেখলেন এসব। চোখাচোখি হলো তার ইকরার সঙ্গে। ইকরা তাকে গতকালই অবগত করেছে এসব বিষয়ে। যারা ভীষণ অস্বস্তি বোধ করছিল। বারংবার ঘোমটার আড়ালে থাকা একগুচ্ছ চুল গুজে দিচ্ছিল কানের পিঠে। এখানে আসার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না তার। কিন্তু আসতে হয়েছে ইউভানের কারণে। যারার মনে হয়েছে ইউভানের সঙ্গে কিছু কিছু বিষয়ে তাল মিলিয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। তাকে বিগড়ে দিলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। যারার মুখোমুখি বসেছিল ইউভানের ফুফাতো ভাই অর্কব। যুক্তরাষ্ট্রেই তার পরিবার থাকে। সেখানেই তার বেড়ে ওঠা। ইউভান তাদের বাসাতে থেকেই এল.এল.বি শেষ করেছে। অর্কব ছেলেটার দৃষ্টিতে দোষ আছে। কিশোর বয়স থেকেই। সে এক দৃষ্টিতে এই মুহূর্তে তাকিয়ে আছে যারার পানে। হলদে ভরসা গায়ের রং, জামরাঙা ঠোঁট আর প্রসাধনী বিহীন নাক মুখ চোখ তার চোখকে পলক ফেলতে নিষেধ করছে। যারার আচমকা অস্বস্তি বেড়ে তুঙ্গে ওঠে। তার মনে হয় আশেপাশে কারো দৃষ্টিতে সে বাজেভাবে আটকে আছে। নারী মন তৎক্ষণাৎ খুঁজে বের করে সেই দৃষ্টি। হাতে পায়ে কাঁপন ধরে যারার। ছেলেটা একেবারে তার মুখোমুখি। যারা বুঝতে পারে না সে কি করবে এই মুহূর্তে। কম্পমান হাতে সে পানির গ্লাস হাতে তুলে নেয়। ঠকঠক করে কাপা হাতের গ্লাস তখনই যেন উল্টো শক্তি প্রয়োগ করে টেবিলেই পড়ে যায়। শব্দ হয় ঝনঝন। কিছু ভাঙে না, কিন্তু গ্লাসের পানি গড়িয়ে গাড়িয়ে জায়গা করে নেয় আরমান শাহ কোলে। ওনার কাপড় ভিজে যায়। শক্ত চোখে তাকান তিনি যারার পানে। ইউভান খাবারের প্লেটে চামচ রাখছিল। সে ফিরে চায়। যারার মুখ শুকনো। আরমান শাহ বিড়বিড় করতে করতে উঠে চলে যান ওয়াশরুমের দিকে। ইকরাও বাঁকা দৃষ্টিতে চায় যারার দিকে। ইউভান আশ্বাস দিতে যারার চোখে চোখ রেখে নীরবে জানায় এটা কোনো বিষয় না। কিছু হয়নি। একটা বিব্রতকর অবস্থায় পড়ে যারা দিশেহারা হয়ে যায়। কিছুই গলা দিয়ে নামল না তার। ইউভান হয়তোবা বুঝল যারার অস্বস্তি। সে আধখাওয়া খাবার ছেড়ে যারাকে নিয়ে প্রস্থান করল সেখান থেকে। খা খা করা রোদ্দুরের দাপটে রস্তায় টিকে থাকা বড়ই দায়। সাভার এলাকায় যেন এই গরম আরও তীব্র। উপমা কপাল কুঁচকে দাঁড়িয়ে থাকতে থাকতে একটা গালি দিল ইমাকে। মেয়েটা তাকে বলেছিল জাহাঙ্গীরনগর ভার্সিটির সামনেই আছে সে। কিন্তু উপমা 10 মিনিট হলো অপেক্ষা করার পরও মেয়েটা ভার্সিটির সামনে আসছে না। উপমার সন্দেহ হয় ইমা আদৌ হোস্টেল রুমের চৌকাঠ পেরিয়েছে তো। উপমা কয়েক পা এগিয়ে গিয়ে ভার্সিটির ভেতরে প্রবেশ করল। এই বিশাল ভার্সিটির এলোমেলো গাছগাছালি দেখলে তার মন কু ডাকে। ভয় লাগে। অন্ধকারাচ্ছন্ন কিছু জায়গা দেখে উপমা অ্যাডমিশন দিতে এসেই দোয়া করেছিল, আল্লাহ আমার যেন চান্স না হয় এখানে। এত শান্ত পরিবেশ দেখলে আমার বুক টিপটিপ করে। দোয়াটা কবুল হয়েছিল। ঢাকাতে সে আইন বিভাগে পড়ার সুযোগ পেয়েছে। অতীত ঘেটে এসে উপমা হাফ ছাড়ল। চোখ জোড়া বড় বড় করে সে মাকে কিছু সময় কল্পনায় দাঁড় করিয়ে ঝগড়া করল। এই এক সুবিধা বটে। কল্পনায় শুধু নিজেই যাতা বলা যায়। অপরপক্ষ তেড়ে আসে না লাঠি ঝাঁটা চামচ নিয়ে। উপমা এদিক সেদিকে তাকালো। উহু ইমা আসছে না। উপমার মনে হলো মায়ের একটু আধটু প্রশংসা পেয়ে তার গলে যাওয়া উচিত হয়নি, আর খালামণির আচারের বয়ামও নিতে আসা উচিত হয়নি। উপমা ফোন করল ইমার কাছে। ফোন ধরছে না মেয়েটা। পায়তারা করতে লাগলো উপমা। পাশে কিছু ছেলে দাঁড়িয়ে ছিল। উপমা আর চোখে পরখ করল। সুবিধার মনে হচ্ছে না ওদের। একজন ছেলেকে দেখে তো উপমার মনে সন্দেহ জন্ম নিল। বাবরি চুল, হাতে কিছু কালো রঙের ব্যাচ। ঠিক ব্যাচ? উপমা তো সেগুলোর নাম ঠিক করল মেয়েদের চুলের গার্ডার। ছেলেটার গায়ের রং শ্যামলা।
গান গাইছে সে। ও মাইয়া রে তুই অপরাধী রে। উপমার অপেক্ষার প্রহর দীর্ঘ হলো না। ইমা এলো শীঘ্রই। হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে সে দৌড়ে পালালো। উপমার আগুন বরাবর রাগের সামনে সে থাকতে চায় না। প্রয়োজনে বাকি কথা ফোনালাপে সেরে নেবে। উপমা পা বাড়ায় তখনই। তবে কি আশ্চর্য, ঝুম বৃষ্টি নিমন্ত্রণহীনভাবে হাজির। সকলে চমকে উঠল। উপমা দৌড়ে আশ্রয় নিল একটা ভবনের নিচে। ছেলেগুলোও সেখানেই ছিল। বাবরি চুলের ছেলেটা এক পলক উপমাকে দেখল। তার সঙ্গে দাঁড়িয়ে থাকা ছেলেরা নানান কথাই বলছিল। ছেলেটা থামিয়ে দেয় তাদের। অতঃপর চোখ ফিরিয়ে নিয়ে নিজেরা আড্ডার মাতে। উপমার বিষয়টা খারাপ লাগে না। ছেলেরা নিকোটিনের ধোঁয়ায় আচ্ছন্ন হয়। বৃষ্টির জল আর সিগারেটের ধোঁয়া তৈরি করে এক ধোঁয়াশা। কাশি ওঠে উপমার, তবে ওরা কেউ এ নিয়ে ভাবে না। কেউ মেতে ওঠে ক্যাম্পাসের রমণীদের নিয়ে, কেউ বা পরীক্ষার চিন্তায়। উপমা ওদের কথার মাঝে জানতে পারল বখাটে দেখতে ছেলেটার নাম কাব্য। শার্টের বোতাম খোলা রাখা, অর্ধেক বুক দৃশ্যমান। ভাবনার মাঝে বৃষ্টি থামে। উপমার পা বাড়াতে হয় নিজ গন্তব্যের দিকে। পেছনে থেকে তখনই কাব্য ডেকে ওঠে, এই যে ঢাবি, ফোন রেখে যাচ্ছ? উপমা পেছনে ফিরে চায়। বেঞ্চে স্থির হয়ে থাকা তার ফোন যেন অসহায়ভাবে তাকিয়ে আছে। উপমা পুনরায় যায় সেখানে। মনে প্রশ্ন জাগে, ছেলেটা বুঝল কিভাবে সে ঢাবি? এ প্রশ্নের জবাব মিলল উপমার ব্যাগে। তার আইডি কার্ড দোল খাচ্ছে উকি দিয়ে। উপমা ভদ্রতার খাতিরে জবাব দিল, ধন্যবাদ। যাবি? পাশ থেকে এক ছেলে বলে উঠল, ওয়াও, ঢাবি যাবি? হবে নাকি ভবিষ্যতে ভাইয়া ভাবি? উপমার এবার মাথায় রক্ত উঠল। এটা কেমন কথা? তবে বহিরাগত বলে সে কিছু বলল না। ফিরে এলো সেখান থেকে। তবে পুনরায় পিছু চাইল। জাবির কাব্য মুখ ফিরিয়ে নিয়েছে। এবার কি উপমার একটু মন খারাপ হলো? বোঝা গেল না। তবে সে ফোন নিয়ে এলো ঠিকই, কিন্তু কিছু একটা রেখে এলো সেখানে। আরমান শাহ ইকরার অ্যাপার্টমেন্টে থাকছেন। যুক্তরাষ্ট্রে তিনি ডাক্তার হিসেবে কর্মরত। প্রায়ই আসা হয় না দেশে। ইউভানের মা মারা যাওয়ার পর ছেলেটা হয়ে গেল সকলের চোখের বালি। ইকরাও সহ্য করতে পারত না নিজ ভাইকে। যদিও তারা সমবয়সী ছিল, কিন্তু মায়ের মৃত্যু ইকরাকে ঘাবড়ে দিয়েছে। ইউভানকে সে দেখেছে রক্তমাখা ছুরি হাতে মায়ের পাশে বসে থাকতে। আরমান শাহ অতীত ঘেটে মর্মাহত হলেন। ইউভানের মা চলে যাওয়ার পর থেকে সবকিছু এলোমেলো। খুবই দুর্বিষহ হয়ে গেছে তাদের তিনজনের জীবন। ইউভানকে বড় হতে দিলেন তিনি এ বাড়িতেই। অনেকগুলো কাজের লোক রাখা হলো। কোনো কিছুর অভাব রাখলেন না আরমান শাহ। নিজ স্ত্রীকে মেরে ফেলার দরুন তিনি তখন ইউভানকে একটু অন্যরকম চোখেই দেখতে শুরু করেন। এরপর ইউভানের পান থেকে চুন খসলেই যার ইচ্ছে সেই তাকে মারধর করত। ইউভানের মায়ের মৃত্যু একটা ধোঁয়াশা ছিল ততদিন, যতদিন না দ্বিতীয় একটা খুব ইউভান করে। তাকে অত্যন্ত আদরে আগলে রাখা দিলরুবা খালাকেও ইউভান মেরে ফেলে। এ কিভাবে? ছুরির আঘাতে। কেন করেছিল ইউভান এমন, সে কথা জানা যায়নি। ইউভান তো ধিকারও করে না এসব। বাবা! হুঁশে আসেন আরমান শাহ। ইকরা পাশে বাসে। রাতের নিস্তব্ধতা ভেদ করে চাঁদের এক টুকরো আলো এসে ছুঁয়েছিল ইকরার মুখে। তার মেয়েটাও কি সুখে আছে? তিনি ইকরাকে নিজের কাছে রাখলেও সময় দিতে পারেননি। মেয়েটাও হয়ে উঠেছে ভেতর থেকে খুবই কঠোর। ডাক্তারের পেশা যারা বেছে নেয় তারা আদতেই হয় অনুভূতি শূন্য। ইকরা যেন এই পেশা আর নিজ জীবনের দরুন আরও এক ধাপ বেশি কঠোর হয়ে গেছে। আদৃত কি বলল? কাল দেখা করবে? হ্যাঁ। ডিভোর্স না নিলে হয় না মা? ইকরার ভেতরটা গুড়িয়ে আসে। বাবাকে কি সব কথা মুখ ফুটে বলা যায়? আদৃত চায় ডিভোর্স নিতে। আর আমিও চাই। ইউভানের বাবা চুপ হয়ে যায়। ইকরার নামে তার শাশুড়ি ও ননদ রটিয়েছে ইকরা হসপিটালে ইন্টার্নি করা অবস্থায় অনেক ডাক্তারের সঙ্গে। বাকি কথা আরমান শাহ আর ভাবনাতেও আনতে পারলেন না। ডাক্তার হওয়ার পরও নাকি ইকরা নাইট ডিউটিতে বাজে কাজ করে। এমনকি ওরা আদৃতকে কিছু ছবি দেখিয়েছে ইকরার বন্ধুর সঙ্গে, যেখানে ইকরা শর্ট স্কার্ট পরে ছবি উঠেছে তার বিদেশি ফ্রেন্ডের সঙ্গে। ইকরার অতীত খারাপ। ইকরা বিদেশে বড় হওয়ায় ইকরার অতীত ঠকিয়েছে। 1 বছর প্রেমের পরে আদৃত ইকরার বিয়ে হয়েছে। আদৃত মানতে পারছে না তার ভালোবাসার মানুষ তাকে এভাবে ঠকিয়েছ। ইকরা আদৃতকে বুঝিয়েছে এমন কিছু না। সে বিদেশে বড় হয়েছে তাই তার লাইফস্টাইলে বিদেশি আছ। আদৃত চাইলে সে তা পাল্টে ফেলবে। কিন্তু আদৃত একবার বলুক ইকরার বিরুদ্ধে আদৃত এমন কোন প্রত্যক্ষ প্রমাণ পেয়েছে কিনা। কিন্তু আদৃত বলে না। তার বক্তব্য, সে এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে চায় না। যা জানার তা সে জেনে গেছে। আকাশের এক কোণে আবছা কমলা আভা, দিন আসছে কিন্তু এখনো পুরোপুরি নয়। এই সময়টা অদ্ভুত, যেন কিছু হারিয়ে যাচ্ছে আবার কিছু আসছে, কিন্তু তার মাঝখানে এক ধরনের শূন্যতা। নীরবতা আছে, কিন্তু সেটা ভারী নয়। বরং মনে হচ্ছে প্রকৃতি নিঃশ্বাস চেপে ধরে অপেক্ষা করছে প্রথম রোদ্দুরের স্পর্শের জন্য। এমন এক মুহূর্তে যারা বেরিয়েছে হাঁটতে। নগ্ন পা ভূমিতে। বিশাল আকাশ তার মাথার ওপর। প্রকৃতি সুন্দর।
সত্যিই সুন্দর। যারা আজও মনে একটুখানি দুঃখ পোষে। আলভি নামের কারো জন্য নয়, তার অনাগত সন্তানের জন্য। আজও মনে হয় তার কোল খালি হয়ে গেছে। ভাবনার মাঝে যারা একটা দীর্ঘশ্বাস ফেলল। এরপর দুপা এগিয়ে যেতেই চোখ পড়ল তার ইউভানের কক্ষের দিকে। সেখানে ছাদ বারান্দায় কেউ দাঁড়িয়ে আছে কফির মগ হাতে। যারার আরও একটা ভাবনা মাথাচাড়া দিল। এখান থেকে তার মুক্তি কবে হবে? ভাবনার মাঝেই তার মনে হলো, মনে হতে না হতেই সে হাত উঁচু করল। ভান করল এমন যেন হাতে তীর আছে। এমনই ভঙ্গি করে সে তীরটা ছুঁড়ে দিল ইউভানের পানে। তখনই ইউভান ফিরে চাইল। যারা পরিমরি করে গুছিয়ে নিল হাত। ইউভান ভঙ্গি করে বুকে হাত রেখে পিছিয়ে গেল দুপা। যেন তার খুব লেগেছে তীরটা। অতঃপর হাসল। যারা চোখ মুখ কুঁচকে তাকিয়ে রইল। যেন বলে দিল, এই মনে আপনার জন্য কোন জায়গা নেই ব্যারিস্টার সাহেব। ইউভান ওপর থেকে ভ্রু উঁচিয়ে ঠোঁট বাঁকিয়ে যেন জানিয়ে দিল, জায়গার দরকার নেই ম্যাম। ইউভানের জায়গা জমির অভাব নেই, শুধু একটা জারার অভাব। সকালের খাবার খাওয়া শেষ হলে আমাদ ইউভানকে জরুরি তলবে ডাকল। তাদের নাকি কেস নিয়ে কথা আছে। যারা নিজ ঘরেই বসেছিল। ইউভানকে যেতে দেখে সে কৌতূহল বশত উকি দিল তার ঘরের জানালা দিয়ে। আমাদ আর ইউভান বাগানে বসে কিছু আলাপ করছিল। সেখানে হঠাৎ দেখা গেল খাবার টেবিলের সেই অসভ্য ছেলেটাকেও। ইউভান এড়িয়ে চলছিল তাকে। তবে হঠাৎই আচমকাই ছেলেটা কিছু একটা বলে উঠল। ইউভান রক্তচক্ষু নিয়ে তাকালো। অতঃপর কেউ কিছু বুঝে ওঠার আগেই একটা ঘুষি দিয়ে অর্কবকে নিজের থেকে সরিয়ে দিল। অতঃপর আবারও এগিয়ে গিয়ে কলার চেপে ধরল। এবার মাটিতে লুটিয়ে দিয়ে ছেলেটার গলা চেপে ধরল ইউভান। আমাদ ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে। জারার বুক টিপটিপ করছে তখন। সে এমন দৃশ্যের সম্মুখে পড়ে বেশ ঘাবড়ে গেল। রিয়া দৌড়ে নিচে নামছে। কৌতূহল থেকে যারাও রিয়ার পিছু নিল। ক্ষণিকের মাঝেই উপস্থিত হয় ইকরা ও আরমান শাহ। যারা অদূরে দাঁড়িয়ে থাকে থম মেরে। ইউভানকে কোনোভাবেই যেন আটকানো যাচ্ছে না। অর্কবের শ্বাসরুদ্ধকর অবস্থা। আরমান শাহ সজোরে ইউভানের নাম ডেকে উঠলে ইউভান থেমে যায়। তাও আমাদের টানা হেঁচড়ার কারণে। আরমান শাহ ধমকে উঠলেন, কি হচ্ছে এসব ইউভান? অর্কব তোমার ভাই। ইউভান ফুঁসে ওঠে, রাগে টকবক করতে করতে বলে, ভাই বলেই এখনো বেঁচে আছে। শুধুমাত্র বড় ফুফুর ছেলে বলে। নয়তো ওর অস্বস্তি মুছে ফেলতে আমার 1 সেকেন্ড লাগবে না। কথাটা বলেই সে চলে গেল। সঙ্গে জারাকে টেনে নিয়ে গেল। আরমান শাহ আমাদের থেকে জানতে পারলেন অর্কব জারাকে নিয়ে একটা অশোভন উক্তি করেছে। আরমান শাহ বুঝে উঠতে পারেন না এখন তিনি কোন পথে হাঁটবেন। একটা বিবাহিত মেয়েকে নিয়ে ইউভানের এমন বাড়াবাড়ি তিনি মেনে নিতে পারছেন না। হোক না কিছুদিন পর ডিভোর্স। তবুও কিভাবে ইউভান জারার সম্পর্ক মানবেন তিনি? সমাজ বলতে কিছু একটা আছে নিশ্চয়ই। দিন 2 পেরিয়ে গেল। জারার অলস সময় কাটে। ইউভানও ইদানিং বাড়ির বাইরে যাচ্ছে না। উপায় হয় না একটু বাগানে হাঁটার। তবে এই 2 দিনে পাক্কা এক রুটিন তৈরি হয়েছে। 3 বেলার খাবারই খেতে হয় জারাকে ইউভানের সঙ্গে। কখনো ক্ষুধায় কাতর হয়ে বেহুশ হয়ে গোগ্রাসে গিলতে হয় জারাকে। কত আর না খেয়ে থাকা যায়? উপমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে যারা। কিন্তু ফলাফল শূন্য। গতরাতে ইউভানের বাবা এসেছিল জারার নিকট। শুকনো মুখে বলে গেল যারা যেন ইউভানকে বুঝিয়ে বলে এ সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব নয়। এভাবে থাকাটাও পাপ। আরমান শাহ কথা শুনে এক মুহূর্তে জারার মনে হয়েছিল সে মা হয়ে সন্তানের মুখে মামার বাড়ির গল্প শুনছে। ইউভান জারাকে কথা বলতে দিলেই না সে বলবে। যতবার চলে যাওয়ার কথা বলে ততবারই তাকে বন্দি করা হয়। তবুও যারা ভাবল আজ একটা শেষ চেষ্টা করবে সে। এরপর অপেক্ষা। সেই অপেক্ষার অবসান রাতে খাবার টেবিলে হলো। তবে বাঁধল আরেক বিপত্তি। খোলা চুলে খাবার খেতে বসে চুল বারবার আসছিল প্লেটে। যারা ধরে রাখতে পারছিল না। ইউভান আপন খাওয়া রেখে জারার পাশে বসে এক হাতে ধরে রাখে মুঠ পাকিয়ে জারার খোলা চুল। যারা উসখুস করে ওঠে। তারপর আধখাওয়া প্লেট রেখেই চায় ইউভানের দিকে। ইউভান মুচকি হাসে। কি মোহনীয় হাসি তার। কি পরম যত্ন, এমন একটা মানুষ প্রতিটি নারীর কল্পনায় থাকে। আর সেই মানুষটা কিনা জারার মতো নগণ্য কারো পিছে পড়ে আছে আঠার মতো। আপনাকে একটা কথা বলতে চাই। ইউভানকে দেখে যারা ভয় ঠকঠক করেনি কখনো। ইউভানের নামে নেই কোনো আহামরি কিছুও। তবে ইউভানের হুটহাট রেগে যাওয়া আচরণ ঘাবড়ে দেয় জারাকে। তাই এবার সাবধানে কথা বলতে হবে। আশা করি এমন কিছু বলতে যাচ্ছ তুমি যা আমার রাগের কারণ হবে না। জারার বুক ধক করে ওঠে। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলতে শুরু করে, দেখুন। ইউভান ভ্রু উঁচিয়ে তাকায়। এখনই দেখাতে চাও? ওয়েট, হাত ধুয়ে আসছি। দেখার পরে আরও কিছু হবে আমি ড্যাম শিওর। যারা কটমট করে তাকায়। চেয়ার ছেড়ে উঠে বলে, আপনি অনেক জেদি সেটা জানতাম, কিন্তু এতটা অসভ্য এটা জানতাম না। এ কথা বলেই যারা নিজ ঘরে প্রবেশ করে। তার আর গুরুত্বপূর্ণ কথা বলা হয় না ইউভানকে।
রাত কেটে ভোর হয়। দুদিন অফিসে যাওয়া হয়নি ইউভানের। আজ সে যাচ্ছে। যারার কেসে জয়ী হওয়ার পর মেয়ে ঘটিত আরও কেস এসে জড়ো হচ্ছে। আমাদ সামাল দিতে পারছে না। সে বোঝাতে পারছে না ব্যারিস্টাররা সোলো কেস লড়ে না। ক্লায়েন্ট এসে একটাই কথা বলে, তারা সরাসরি ইউভানের সঙ্গে কথা বলতে চায়, নয়তো অফিসের বাইরেই বসে থাকবে ঘাপটি মেরে। ইউভান তৈরি হচ্ছিল নিজ কক্ষে। রিয়া এক উড়ন্ত বার্তা শুনেছে। ইউভান নাকি গত দুদিনেও না আসতে পারে বাসায়। একটা জটিল কেসের প্রমাণ খুঁজতে সে চলে যাবে কোথাও। যারা শুরুতে খুশি হলেও পরে ভেবে দেখে এটা তার জন্য বিপজ্জনক। তাকে আরও অগণিত দিন থাকতে হতে পারে এখানে। সে রিয়াকে আদেশ করে ইউভান বেরিয়েছে কিনা দেখে আসতে। রিয়া ছুটে যায়, খবর দেয় ইউভান রুমে নেই। যারাও চলে যায় দেখতে। কিছু সময় উকি ঝুঁকি দেওয়ার পর হুট করে ইউভান দৃশ্যমান হয় আলমারির পেছনে থেকে। হাতে কিছু কাগজ, গায়ে জড়ালো সাদা শার্ট। যারা তড়িৎ গতিতে দরজা ছাড়ে। হুলস্থুল হয়ে সে লিভিং রুমের ডিভানে বসে পড়ে। রিয়া তার পাশে দাঁড়িয়ে থাকে। যারা একটা হেতু দেখানোর জন্য টি টেবিল থেকে খবরের কাগজ হাতে তুলে নেয়। রিয়া ইশারায় যারাকে কিছু বোঝাতে চায়, কিন্তু কে শোনে কার কথা। ইউভান তখন এগিয়ে আসে যারার দিকে, ডাকে মিহি সুরে, যারা যারা। যারা রিয়াকে কনমিয়ের ধাক্কা দেয় হালকা করে। এতেই যেন রিয়ার মধ্যে যারার কথা ট্রান্সফার হয়ে যায়। ম্যাম পড়ার সময় কথা বলে না। কথা বললে নাকি ওনার রাগ হয়, ধ্যান ভঙ্গ হয়। ইউভান ঠোঁটের আকৃতি গোল করে। তার মাথা ঝাঁকিয়ে হালকা হেসে বসে পড়ে যারার পায়ের নিকট। যারা ঈষৎ কেঁপে ওঠে। হতে যাচ্ছেটা কি? রিয়া ঝুঁকে পড়ে দেখার জন্য। অতঃপর যখন সে বোঝে বিষয়টা তখনই কপালে হাত রাখে। তবে কৌতূহল বিন্দুমাত্র না দমিয়ে সে অপলক দেখে। ইউভান আস্তে করে যারার পা থেকে নিজের শু খুলে নেয়। যারা পেপার কোলের ওপর রেখে হা হয়ে দেখে। তার এক পায়ে ইউভানের কালো শু আর অন্য পায়ে তার নিজের স্লিপার। মান ইজ্জত ডুব দেয় পুকুরে। ইউভান উঠে দাঁড়িয়ে বলে, পড়া শেষ? যারা লজ্জায় লাল হয়ে যায়। কান দিয়ে যেন ধোয়া ওঠে তার। ইউভান দ্বিতীয়বার বলে, আরেকটা ওখানে আছে, পড়ে নিও। আমার দেরি হয়ে যাচ্ছে। নয়তো তোমার পড়ায় ডিস্টার্ব না করে আমিই পড়িয়ে দিয়ে যেতাম। ইউভান চলে যেতেই যারা রিয়ার দিকে তাকায়। রিয়া এই মিশ্র চাহনি উপেক্ষা করে বলে, ম্যাম আপনার পা কিন্তু বেশ লম্বা। স্যারের জুতো পারফেক্ট ভাবে লেগেছিল। বিয়ের পর আপনাদের সুবিধা হবে। এক জুতো দিয়ে দুইজন চলবেন। ইকরা সেই মুহূর্তে জরুরি ওয়ার্ডে ব্যস্ত ছিল। এমন সময় দরজা ধাক্কাধাক্কির শব্দ শুনে পিছনে তাকায়। দেখতে পায় আদৃত একজন আহত রোগীকে কাঁধে তুলে নিয়ে এসেছে আর নিজেও বেশ আহত, কপাল কাটা, হাতে রক্ত, শার্টেও লাল দাগ। ইকরা প্রথমে কিছুটা অবাক হয় কিন্তু পেশাদারিত্ব বজায় রেখে দ্রুত এগিয়ে আসে। স্ট্রেচার আনুন। ইকরা নার্সদের ডাক দেয়। আদৃত কষ্ট করে বলে, আমি নিজেই নিয়ে আসতাম কিন্তু ওর অবস্থা খারাপ। তুমি আগে ওকে দেখো। ইকরা ঠান্ডা গলায় বলে, তুমি নিজেও বেশ আহত, বসো এখানে, আমি দেখছি। আমি ঠিক আছি। ওকে আগে দেখো ইকরা, প্লিজ। আদৃতের কণ্ঠে এক ধরনের তাগিদ। ইকরা ক্ষণিকের জন্য চুপ করে থাকে। ওদের মাঝে যে দূরত্ব তৈরি হয়েছে সেটা ভুলে গিয়ে সে রোগীর দিকে মনোযোগ দেয়। কিন্তু কাজের ফাঁকে ফাঁকে চোখ চলে যায় আদৃতের দিকে। রক্ত পড়ছে কিন্তু সে নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে, যেন ব্যথা তার কিছুই করতে পারবে না। তুমি বোকা নাকি? নিজের অবস্থাটা দেখেছ? ইকরা বিরক্ত হয়ে ফার্স্ট এইড বক্স হাতে নেয়। আদৃত হালকা হাসে। তুমি এখনো আমাকে নিয়ে চিন্তা করো? ইকরা চোখ গরম করে বলে, আমি ডাক্তার, রোগীর যত্ন নেওয়াই আমার দায়িত্ব। তাহলে দায়িত্ব পালন করো আমাকে নিয়ে না ভেবে। আদৃত শান্ত গলায় বলে, কিন্তু চোখের গভীরে একটা চাপা কষ্ট খেলা করে। ইকরা কিছু বলতে গিয়েও চুপ করে যায়। কি হবে এই মানুষটাকে বুঝিয়ে? সম্পর্ক ভেঙেছে কিন্তু কিছু অনুভূতি হয়তো আজও বেঁচে আছে। মহাসাগরে ডুবি ভাসি রকমের চিন্তা নিয়ে যারার যেন সময়ই অতিবাহিত হতে চায় না। মন টিকছে না আর কোনোভাবেই এখানে। মাথায় ঘুরছিল বাড়ি, বাবা মা আর বোন। অসম্ভব বিরক্তি আর তিক্ততা তার ইউভানের নামে। যারা এক পর্যায়ে অসহায় চোখে চাইল জানালা দিয়ে বাহিরে। তখনই চোখে ধরা দিল অর্কব। ব্যাগপত্র নিয়ে সে রওনা হয়েছে গেইটের দিকে। ক্ষণে ক্ষণে ফিরে চাইছে যারার কক্ষের দিকে। বিশাল জানালার পুরোটাই থাই গ্লাস। ঠিক জানালা নয়, একটা দেয়াল স্বরূপ। নীল পর্দার ফাঁকা অংশে দাঁড়িয়ে ছিল যারা। অর্কবের ফিরে চাওয়ায় সে নিজেকে আড়াল করে নেয় পর্দা দিয়ে। অর্কব বিড়বিড় করছিল। ধূপধাপ পা ফেলে সে গেইটের নিকট যায়। যারা উকি দিয়ে দেখল অর্কব সজোরে দুটো লাথি দিচ্ছে দেয়ালে। সম্ভবত যে পাশে লেখা আছে ইউভান রেসিডেন্স। যারা চোখ ফিরিয়ে নিল। মনে এক অদ্ভুত জোরতা ধীরে ধীরে নীলীন হল। সম্ভবত জোরতাটা ছিল অর্কব। এখন যেন শকুন মুক্ত নীর এটা। শুধুই সমস্যা একটা, বাঘ হরিণী এই বন থেকে চলে গেলেই সে পুরোপুরি স্বাধীন। ভাবনা সেখানেই থামিয়ে দিয়ে যারা তাকিয়ে রইল নির্জন রাস্তার পানে।
তখনই দেখা মিলল একটা কালো গাড়ির। সন্দেহ নেই এটা ইউভানের। যারা নড়ে চড়ে দাঁড়ালো। অন্তঃপ্রহরের সূর্যের তেজে এসে পড়েছিল গাড়ির কাছে। সেই রোদ রশ্মি গায়ে মেখে বেরিয়ে এলো আমদ। ইউভান নেই। মুহূর্তেই যারার মাথায় খেলে গেল এক বুদ্ধি। ছুটল হঠাৎ নিচে। সাজিয়ে ফেলল নিজের কথা যা সে বলতে চায় আমাদকে। গোলাপ গাছের সারি পার হলেই আমাদের ঘর। সে এগিয়ে যাচ্ছিল ধীর পায়ে। হঠাৎ সামনে এসে দাঁড়ায় যারা। থামিয়ে দেয় গুরুত্বপূর্ণ কথা আছে বলে। আমাদ উপেক্ষা করতে পারে না। ইউভানের বুকের জিনিস বলে কথা। তবে যারা যখন তাকে শোনায়, আপনাকে একটা কাজ করতে আমাদ ভাই। আপনিও জানেন আমিও জানি ব্যারিস্টার যা করছেন তা মোটেও ঠিক নয়। এটা এক প্রকার পাপ। এভাবে একসাথে থাকা ইসলাম বিরুদ্ধ। আমাদের ধর্ম আছে, নীতি আছে, সংস্কৃতি আছে। ইউভান কেন এসবের বিরুদ্ধে? তাকে বোঝান এভাবে আমাকে আটকে রাখা উচিত নয়। তাকে বোঝান এভাবে চলতে থাকলে এমনকি যুগের পর যুগ গেলেও যারা ইউভানকে অ্যাকসেপ্ট করবে না। আরও কিছু কথা। নিজের অবস্থার বর্ণনা। এসব শুনেই আমাদের মুখটা শুকিয়ে উঠল। এমন বিষয়ে ইউভানের কানে তোলার অর্থ সাপের লেজে পা দেওয়া। আমাদ বরং উল্টো বোঝাতে চেষ্টা করে যারাকে। বলে, এমন মানুষ আপনি পাবেন না স্যার, কিন্তু আপনাকে অসম্ভব ভালোবাসে। এমন করে কেউ আপনাকে কখনো ভালোবাসবে না গ্যারেন্টি। যারা বিড়বিড় করে বলে, থ্যাঙ্ক গড, এমন ভালোবাসা সে চায় না। যারা হাল না ছেড়ে বোঝাতে চেষ্টা করে আমাদকে। আমাদই একমাত্র মানুষ যার কথা কিনা ইউভান গ্রহণ করে। আর এ কারণেই আমাদ সাহস করেছিল যারাকে বেঁধে রাখা থেকে মুক্ত করতে। আমাদ বেশ বিপাকে পড়ে। আচ্ছা, মনে মনে প্রেমিকা হয়ে যাওয়া মেয়েটার বোনকে কি মুখের ওপর কোনো কিছু না করা যায়? ভীষণ কঠিন এটা, ভীষণ, উপরন্তু যারা তাকে ডাকছে ভাইয়া। আমি চেষ্টা করে দেখতে পারি। বাট। মাথা চুলকায় আমাদ। যারার চোখ জোড়া সরু হয়ে আসে। বাটের পর কি? তা জানতে সে অপলক তাকিয়ে থাকে। আমাদ নিঃশ্বাস আটকে বলে, উপমার সঙ্গে যদি একবার দেখা করার ব্যবস্থা করে দেন আপনি। যারা বিস্ফোরিত নয়নে চায়। আমাদ সেই দৃষ্টির কবলে পড়ে দ্রুত চশমা ঠিক করে। যারার মাথায় অন্য কিছু ভিড় করার পূর্বেই সে বলে ওঠে, উপমার সঙ্গে আসলে আপনার কেস নিয়ে কিছু কথা বলার ছিল। মানে অনেক কিছু জানানোর ছিল ওনাকে। যারা মাথা নাড়ায়। সে আর ঘাটতে যায় না বিষয়টা। আমাদ আরও বলে, উপমা ভীষণ রাগী। তাকে হুটহাট ফোন করলে কিনা কি বলবে বা ভাববে। যারা আমাদের কথা সত্যি ধরে নিয়ে শিকার হয় সে ব্যবস্থা করে দেবে। রিয়ার খবরে ভুয়া ট্যাগ বসিয়ে দিয়ে ইউভান হাজির হয় রাত 8টায় নিজ বাসাতে। যারা ঘরে অপেক্ষা করে একটা সুখবরের। তবে তাতে বেশ জটলা পাকিয়ে আছে। ইউভান কি সত্যিই তাকে যেতে দেবে? আমাদ কি পারবে ইউভানকে ম্যানিপুলেট করতে? যারার মন বলে সম্ভাবনা 10%। এমন হিসাব নিকাশ করতে গিয়ে যারা বিমর্ষ মনে শুয়ে পড়ে বিছানায়। চেতনায় আসে মাহার কথা। সে কি যজ্ঞ শাস্তি পেল? ভোর হলো যেন খুব দ্রুত। খুবই সরু এক আজানের ধ্বনি বরাবরের মতোই কানে এসে লাগতেই যারা চোখ খুলে বসে। ড্রিম লাইটের মৃদু আলোয় দেখা যায় রিয়া সোফা কাম বেডে শুয়ে আছে, মুখে চিন্তার ছাপ নিয়ে। যেন মনে হচ্ছে সে স্বপ্নে দেখতে পাচ্ছে যারা আবারও তাকে ওয়াশরুমে বন্দি করে পালিয়ে যাচ্ছে। অথচ রাতের বেলায় বাহির থেকে দরজা বন্ধ করে দেয় ইউভান। আমাদ একটা বেশ ভালো অভ্যাস আছে। ছেলেটা প্রত্যহ নামাজ পড়তে যায় মসজিদে। যদিও মসজিদ এখান থেকে বেশ দূরে। আমাদ বাসায় ফিরে ইউভানের ছাদ বারান্দায় তাকায়। মনে হচ্ছে ঘরে আলো জ্বলছে। আজ অফিস নেই। নিশ্চয়ই ইউভান ঘুমাতে যাবে 5টার পর। আমাদ চলে যায় ইউভানের কাছে। ইউভান ল্যাপটপে কিছু করছিল। আমাদ অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করে ইউভানকে সরাসরি জানায়, আপনার উচিত যারা ম্যামকে বাসায় পাঠিয়ে দেওয়া। ইউভানের ঢুলু ঢুলু চোখ দপ করে জ্বলে ওঠে। চোয়াল শক্ত হয় তার। কিছু বলার জন্য মুখ খুলতে যাবে ঠিক তখনই আমাদ বলে, আপনি যা করছেন তাতে কি মনে হয় যারা ম্যামের মা বাবা আপনার হাতে তাকে তুলে দেবে? আপনি নিজেকে একটা আতঙ্ক হিসেবে উপস্থাপন করছেন। আপনার উচিত ওনাকে আপাতত ওনার ডিভোর্স হওয়ার আগ পর্যন্ত তার বাসায় রেখে দেওয়া। আমার বিষয় আমি বুঝে নেব আমাদ। তুমি এখান থেকে যাও। আমাদ যায় না। সে গম্ভীর মুখে বলে, এমন করে বিয়ের আগে একসাথে থাকলে ভালোবাসা কমে যায়। সংসার সুখের হয় না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হয়ে ওঠে না। আপনি আপনার ধর্মকে উপেক্ষা করে কিছু করতে পারেন না। আবার মেয়ের গার্জিয়ান ছাড়া কিন্তু বিয়ে হয় না। বিয়ে না হলে যারা ম্যামের থেকে ভালোবাসা পাওয়া অসম্ভব। আপনি নিশ্চয়ই চান যারা ম্যাম আপনাকে ভালোবাসুক? ল্যাপটপে দ্রুত চলা হাত হঠাৎ থমকে যায়। ইউভানের ভ্রুকুটি হয়। বোধ হচ্ছে এবার কাজ হতে পারে। আমাদ ঠোঁট টিপে হাসে। ওষুধ বোধ হয় কাজ করছে। দিন 10টা। তখনই রিয়া যারাকে জানায় তৈরি হতে। তাকে রেখে আসা হবে বাসায়। যারা যেন ভ্রমে আবদ্ধ হয়। সে কল্পনা আর বাস্তব মিলিয়ে গুলিয়ে বেসামাল হয়ে যায়। সত্যিই ইউভান তাকে ছেড়ে দিল? সত্যি? যারা তৈরি হয় খুশি মনে।
এখন শুধু এ বাসা থেকে একবার বের হতে পারলেই হলো। পরের প্ল্যান পরে ভাবা যাবে। ইউভান অপেক্ষায় ছিল। গাড়িতে বসে সে যারার জন্য অপেক্ষা করছে। মনটা বড্ড খারাপ তার। বিরস বদন, বাচ্চাদের মতো কাচুমাচু ভাব, যেন মনে হচ্ছে কোন ছোট বাচ্চার খুবই শখের জিনিস কেউ ছিনিয়ে নিয়ে গেছে। যারা আসে গাড়ির নিকট। আমার তখন ড্রাইভিং সিটে। একবার চোখাচোখি হলো। যারা দৃষ্টিতে কৃতজ্ঞতা ফুটিয়ে তুলতে ভুলল না। গাড়ির দরজা রিয়া খুলে দিয়ে দাঁড়িয়ে রইল। বেশ খানিকটা মন খারাপ তার নিজেরও। সে অনেক জায়গায় গার্ড দিয়েছে। অনেক বড়লোক বাসায় মহিলা অ্যাসিস্ট্যান্ট ছিল সে। কিন্তু কেউ তাকে যারার মতো সমাদর করেনি। মেয়েটা খুবই ভালো। যেমন সুন্দর তার হাসি, যেমন সুন্দর সে নিজে, ঠিক তেমনই সুন্দর তার মন। কিন্তু আফসোস, এমন সুন্দর মনের অধিকারী মেয়েরাই বুঝি ঠকে যায়। রিয়া দুঃখ শেষে দোয়া করল যেন যারা ইউভানের ভালোবাসায় পরিপূর্ণ হয়। গাড়ি ছুটছিল। বাতাস শাসা। ভেতরে এক শীতল সুবাস যেন এদিকে ওদিকে ধাক্কা খাচ্ছে। বের হওয়ার পথ নেই। ইউভান আর যারার বসার আসন খুবই কাছাকাছি। যারা গাড়ির জানালা ঘেঁষে বসে। ইউভান তা খেয়াল করে বলে ফেলে, গাড়ির জানালা কি তোমার জন্য চৌম্বক হয়ে গেল? যারা কিছু না বলে একটু ইতস্তত করে। খেয়াল করে দেখে তার আর জানালার মাঝে আধা ইঞ্চির তফাত। ইউভান তাকে হাত ধরে নিজের দিকে টেনে নেয়। যারা জবুথবু হয়। ইউভান হাত ছাড়ে না। যেন সে 1 মাসের স্পর্শ একদিনে জমিয়ে রাখতে চাইছে। বুকের মধ্যে একটা ছটফট ভাব। হুট করে সে যারাকে আরও একটু কাছে টেনে নয়। যারা ভয় পেয়ে ধাক্কা দেয় তৎক্ষণাৎ। মাথা চড়াও হয়। কিন্তু পরক্ষণেই সে নিজেকে শান্ত করে এই ভেবে তরি যেন তীরে না ডোবে। যারার নাকটা গিয়ে আটকে পড়ে ইউভানের গলার কাছে। শক্ত হাতের বন্ধনী ঠেলে ঠুলে যারা নাক একটু সরিয়ে নেয়। এবার তার স্থান পায় ইউভানের কালো শার্টের কলারে। তীব্র এক সুবাস মাথা চক্কর দিয়ে তোলে। ইউভান তখন খুবই মনোযোগী হয়ে বসে আছে। যেন সে মনের সঙ্গে যুদ্ধ করছে। যারার বাড়ির ঠিক সামনে এসে গাড়ি থামায় আমাদ। যারা তৎক্ষণাৎ ইউভান থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। আমাদ এসে দরজা খুলে দিলে যারা প্রায় লাফিয়ে নামে গাড়ি থেকে। তার পিছু নেমে আসে ইউভান। একেবারে যারার ঠিক পেছনে এসে দাঁড়ায়। আমাদ যখন বলে, আপনার বাসায় এসে গেছি। যারা নড়েচড়ে দাঁড়াতে গিয়ে ধাক্কা খায় পেছনে ইউভানের বুকের সঙ্গে। অপ্রস্তুত হয়ে সামনে এগোতে গেলে ইউভান সঙ্গে আসে। হুট করে কেউ কিছু বলে ওঠার পূর্বেই সে আচমকা চুমু খায় যারার ওড়না দিয়ে ঘোমটা দেওয়া মাথায়। হা হয়ে যায় যারা। বিষয়টা খুব দ্রুত ঘটল। যেন যারা রেগে যাওয়ার ফাঁকটুকুও পেল না। ইউভান যারার উদ্দেশ্যে বলে, কোন ছেলের সঙ্গে কথা নয়। কোন ছেলের দিকে তাকানো নয়। বাড়ির বাইরে যাওয়া নিষেধ। সকাল দুপুর সন্ধ্যা ঘুমানোর আগে ফোন করব। 1 সেকেন্ডের মধ্যে ফোন ধরতে হবে। ইউভানের কথা কানে বাজতেই যারার ভ্রুজোড়া যুগল হয়ে উঁচুতে উঠল যেন। কি অসামান্য অধিকারবোধ। যেন মনে হয় এই মাত্র যারাও তার শুভকাজ সম্পন্ন হয়েছে। যারার 2 হাত ইউভানের হাতের 2 মুঠোয় বন্দি ছিল। শিরশির করছিল যারার গা। অবশ লাগছিল শরীর। সে মুচড়ে মুচড়ে হাত ছাড়িয়ে নেয়। অতঃপর ইউভান ও আমাদের চোখের আড়ালে হাত মোছে ওড়নার ধারে। দ্বিতীয় কোন কথা বলার সুযোগ না দিয়ে যারা সম্মুখে হাঁটা দেয়। ইউভান সঙ্গে যেতে চায়, তবে আমাদ হাত ধরে ফেলে। কানে ফিসফিস করে বলে, আপনি গেলে বিষয়টা খারাপ দেখাবে। ওনাকে কথা শুনতে হবে মানুষের কাছে। ইউভানের রাগ হয়। সে হাত ছাড়িয়ে নেয়, গা ঝাড়া দিয়ে বলে, এই মানুষগুলো আমার প্রেমের বাধা। ইচ্ছে করে এদের পৃথিবী থেকে বের করে দেই। অসম্ভব আফসোস তার মনে। সেই সঙ্গে দৃষ্টি নিবন্ধ যারার চলে যাওয়ার দিকে। যারা ক্ষণে ক্ষণে পিছু ফিরে চায়। ইউভান আসছে না বলে তার মন স্বস্তি পায়। সে এলে বাসায় এক কেলেঙ্কারি বেঁধে যেত। তবে একটু আশ্চর্যের বিষয়, নিয়ম না মানা যার অভ্যাস সে আজ নিয়মের বশ। ব্যাপারটা ভালো। হয়তোবা কেবল শুধুমাত্রই যারার কথা ভেবে। ইউভান তার শখের নারীর জন্য নিয়ম ভাঙতেও রাজি, আবার যেন মানতেও রাজি। যারার বাসা ছিল সড়কের সঙ্গে। বাজার ছেড়ে একটু এগিয়ে অনেকগুলো নির্মিত বাসার মাঝে একটা ছিল। ইউভান গাড়িতে ঠেস দিয়ে ঠোঁট কামড়ে অপলক দেখে গেল যারাকে। যতক্ষণ না যারা দৃষ্টির আড়াল হলো। এরপর সে চলে গেল নিজ গন্তব্যে। বাসার দরজা খোলা ছিল। একবার ধাক্কা দিতেই তা একটু ফাঁক হলে যারা আবার দ্রুত লাগিয়ে দিল দরজা। বুকের মাঝে টিপটিপ করছে। শঙ্কা আর লজ্জায় বারংবার সংকুচিত হয়ে আসছে হাত। মনে হচ্ছে এই মুখ মা বাবাকে দেখানো বাস্তবিকই কঠিন। মুহূর্তে মনে হলো এর চাইতে ঢের সহজ ছিল ইউভানের বন্ধ ঘরে হাঁসফাঁস করে থাকা। চোখে পানি টলমল করে আত্মায় গেঁথে থাকা মানুষগুলোর চেহারা দর্শন করার আগেই। খুব ভয় যারা কলিং বেল চাপে। যদিও দরজা খোলাই ছিল। উপমা এসে দরজা খোলে। যারাকে দেখেই সে জড়িয়ে ধরে। দরজা থেকে একটু দূরেই দাঁড়িয়েছিলেন জাহানারা। হঠাৎ বড় মেয়ের চেহারা তার চোখকে আটকে দেয়। মায়া স্থান পায় 2 মিনিটের জন্য। অতঃপর রাগ ধূপধাপ পা ফেলে চলে যান এখান থেকে।
যারার মনে ছিল না আজ শুক্রবার, মা বাসাতেই আছে। জাবেদ ইসলাম বাসাতেই ছিলেন। অবশ্য আর্মি থেকে রিটায়ার্ড হওয়ার পর তিনি বাসায়ই থাকেন। উপমা যারাকে ঘরে নিয়ে আসে। জাবেদ সাহেব ভীষণ রেগে ছিলেন। বড় মেয়েকে দেখেও না দেখার ভান করে টেবিল থেকে পানির গ্লাস নিয়ে চলে গেলেন ঘরে। সম্ভবত তিনি পানি খাওয়ার কথাটাও ভুলে গেলেন। যারার চোখ টলমল করে উঠল। এতটা উপেক্ষা সে সহ্য করতে না পেরে উপমার পানে তাকিয়ে অশ্রু বিসর্জন দিল। উপমা তখন ছুটে গেল বাবার কাছে। ছোটখাটো বোঝাপড়া সেরে এসে সে যারাকে নিজ ঘরে ঠাঁই দিল। ভাত সমেত মাংস এনে সামনে রাখল। যারার চোখের পানি হাতে মুছে দিয়ে সান্ত্বনা দিল। মা বাবার মনে দুঃখ দেওয়ার পর আজ যারা অনুভব করছে তার ভুল। নিজ বাড়িতেই কেমন অতিথি মনে হচ্ছে নিজেকে। ক্ষমা চাওয়ার সাহসটুকুও জোগাতে পারছে না সে। এভাবে উপেক্ষা আর অপেক্ষার খেলা চলল সন্ধ্যা পর্যন্ত। যারা ধীর পায়ে এগিয়ে যায় মায়ের কাছে। ছোট খুকির মতো করেই টলমল আঁখি নিয়ে মায়ের দিকে তাকিয়ে থাকতে থাকতেই হঠাৎ ডেকে ওঠে মা বলে। জাহানারা সাড়া দেন না। তিনি নিজের কঠিন সত্তা সরিয়ে ফেলতে নারাজ। রান্নাঘরের টুকটাক কাজ যেন তার কাছে এই মুহূর্তে খুবই দামি। যারা অপেক্ষায় না থেকে আচমকা মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। ডুকরে কাঁদে। তার অশ্রু মায়ের শরীর স্পর্শ করতেই কঠিন করে রাখা গলে যায়। জাহানারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন। উপমা কান্নার শব্দে এসে রান্নাঘরের দরজায় দাঁড়ায়। জাহানারা জড়িয়ে ধরে মেয়েকে। যারা ক্ষমা চায় ফোপাতে ফোপাতে। তার মনের সব দুঃখ কান্না হয়ে বেরিয়ে আসছে। জাহানারা বুঝে উঠতে পারেন না এত কান্নার কারণ। বলেন, কি হয়েছে মা? ঠিক আছে ঠিক আছে, আমি রাগ ভেঙে দিলাম। কিন্তু এত কান্না কেন? উপমা দীর্ঘশ্বাস ফেলে। যারা মাথা তুলে মায়ের দিকে তাকায়। সে যেন প্রস্তুতি নেয় মাকে সব বলার জন্য। আছরের ওয়াক্তের পরের আকাশটা যেন এক অদ্ভুত বিষণ্ণতায় ডুবে থাকে। সূর্য তখনও অস্ত যায়নি কিন্তু আলোয় মিশে থাকে একরকম ম্লানতা। যেন প্রকৃতিরও মন খারাপ। আজকের বিকেলটা আরও বেশি ভারী কারণ আকাশের বুক জুড়ে ঘন মেঘ জমেছে। হালকা বাতাস বইছে সঙ্গে একটা স্নিগ্ধ ঠান্ডা আমেজ। গাছের পাতাগুলো কাঁপছে ক্ষীণ কম্পনে, মনে হচ্ছে বৃষ্টির অপেক্ষায় আছে। হঠাৎ দূরে কোথাও বিদ্যুৎ চমকালো কিন্তু শব্দ নেই, শুধু এক ধরনের চাপা প্রতীক্ষা। বাতাসে ভিজে মাটির গন্ধ ছড়িয়ে পড়েছে অথচ এখনো এক ফোঁটা বৃষ্টিও পড়েনি। ইউভান জানালার পাশে দাঁড়িয়ে আছে, এক হাতে তার কফির মগ। চোখ জোড়া স্থির আকাশের বুকে। আজ যেন চারপাশের এই বৃষ্টি বৃষ্টি ভাব তার ভেতরের ঝড়টাকেও আরো প্রকট করে তুলেছে। সে জানে বৃষ্টি নামবে। কিন্তু এই মন খারাপ কি ধুয়ে যাবে? নাকি আরো গভীর হবে? যারাকে ছাড়া তার এই কয়েক ঘন্টা দম বন্ধ হয়ে আসছে। মানুষ মানুষের সঙ্গে এতেটাও মিশে যায়। ইউভান এলোমেলো চুলে হাত বুলিয়ে নিয়ে পকেট থেকে ফোন বের করে। আমাকে ফোন করে। জানায় আদেশের সুরে, যারার পরিবারের ডিটেইলস আমার লাগবে আজকের মধ্যে। এরপর ফোন কেটে সে চায় কালো হয়ে আসা আকাশের দিকে। বলে উদাস চিত্তে, তুমি আমার গল্পের সেই অধ্যায় যা বন্ধ করলেও শব্দগুলো বাজতেই থাকে। দিনের পর রজনী কেটে গেলেও কাটল না যারার বাবার রাগ। মায়েরা কঠিন ভাব দেখান কিন্তু বাস্তবেই তারা ততটা কঠিন হতে পারেন না। কিন্তু বাবা, এনারা তো সর্বদা শান্ত। আর শান্ত জিনিস ঠিক পর্যায় সারণীর গ্রুপ 18 মতোই। এদের ভাঙা এতটা সহজ নয়। না ভাঙতে চায় আর না গড়তে চায় কিছু। জাহানারা নিজেও বোঝানোর সাহস করলেন না। একটু সময় দেওয়া উচিত তাকে। তার কষ্টটা হয়তোবা অধিক। রাতে মেয়েদের নিয়ে ঘুমালেন। যারাকে বোঝালেন জীবন সব জায়গাতেই সুন্দর হতে পারে। কিন্তু লাগবে শুধু আত্মবিশ্বাস। যারা মাথা নাড়িয়েছে। জাহানারার দ্বিতীয় মেয়ে বেশ চালু হলেও যারা খুবই শান্তিপ্রিয়। মেয়েটা জীবনে ঝামেলায় জড়াতে চায়নি। অথচ দেখো সেই কিনা জীবনের অন্যতম এক কঠিন অধ্যায়ের অংশ হয়ে গেছে। মেয়ের মন একটু হালকা করতে মা সকালে স্কুলে যাওয়ার আগে দুই মেয়েকে নিয়ে গেলেন নিজ স্কুলে। সেখানকার হেড টিচার তিনি। ছোট বাচ্চাদের স্কুল, সরকারি প্রাইমারি স্কুলের। যারা ও উপমা সেই ছোটবেলার মতো মায়ের দুপাশে হেঁটে হেঁটে চলে গেল স্কুলে। অতঃপর মা অফিস রুমে বসে কাজ করলেন আর যারা উপমার সঙ্গে হাঁটাহাঁটি করছিল চারপাশে। স্কুল মাঠটা ছিল বিশাল। উপমা আর যারা খোলা মাঠে ঘাসের ওপর বসে একে অন্যকে মজা করছিল। তুমি আমাকে এই মাঠে নিয়ে এসে খেলতে, তাই না? ওই যে একবার কোল থেকে ফেলে দিয়েছিলে আর মা তোমাকে এই মাঠে 100 মিটারের দৌড়ানি দিয়েছিল। হা হা হা। যারা রেগে তাকায়। কিন্তু উপমার হাসি থামে না। জাহানারা জানালা দিয়ে তাকিয়েছিলেন মেয়েদের দিকে। চোখ হঠাৎ ঘোলা হয়ে আসে তার। শুধু একটা কথাই বুকে ব্যথার ও আনন্দ দুইয়েরই অনুভূতি জাগায়। কথাটা খুবই ছোট কিন্তু একজন মায়ের চোখে জল আনার জন্য যথেষ্ট। আমার মেয়েরা বড় হয়ে গেছে। কিছু মানুষ এমনই খারাপ যে ডালে বসে সে ডালি কাটে। যারা নিজ বাসায় এসেছে দুদিন হয়নি। ইতিমধ্যে তাদের ভাড়াটে আন্টিরা তাকে আড্ডার কেন্দ্র বিন্দু বানিয়ে ফেলেছে। বিয়ের দিন পালিয়ে যাওয়া স্বামীর সঙ্গে 2 মাসের মধ্যে ডিভোর্স হয়ে যাওয়া সবই তাদের জানা।
পাশের বাসার আন্টি বলে কথা, জাহানারা উচিত জবাব দিয়েও মুখ বন্ধ করতে পারেন না। বাইরে বের হওয়া মুশকিল হয়, কর্মক্ষেত্রেও টেকা দেয়। একই অবস্থা জাবেদ সাহেবেরও। যারা এখন বোঝে পৃথিবী কতটা কঠিন, বেঁচে থাকতে হলে কতটা ত্যাগ স্বীকার করতে হয়। তবুও এভাবেই তার কাটে 7টা দিন। বাবার সঙ্গে কথা হয় এখন, কিন্তু প্রতিবেশীদের এই জ্বালায় কারো মন ভালো থাকে না। এত কিছুর মাঝেও যারা ভুলে যায়নি আমাদের কথা। উপমাকে বলে একবার আমাদের সঙ্গে যেন সে দেখা করে। উপমা ফোন করে, আমাদ জানায় গুলশান 1-এর আর্ট ক্যাফেতে দেখা করার কথা। উপমার মাথা কাত হয়ে যায়। এতটা দামি ক্যাফে দেখা করার কারণ? আমাদের কাজ ছিল অনেক। ইউভান জীবনে দুটো জিনিস ভালোবাসে, এক তার যারা, আর 2 পেশা। তার ছন্দহীন জীবনের সবকিছু এই দুটোতেই ছন্দ খুঁজে পায়। কিন্তু কেসের তথ্য আর তদন্ত করতে হয় আমাদেরকেও। নতুন একটা কেস এসেছে, চাচাতো ভাই তার চাচাতো বোনকে ধর্ষণ করেছে। মেয়েটা এই শোকে নিজ প্রাণ নেওয়ার চেষ্টা করে, এখন কোমায় আছে। তবে চিরকুটে লিখে গেছে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। কিন্তু বাবা মা দাবি করছে দোষী মেয়েটার চাচাতো ভাই। আমাদ শার্টের শেষ বোতাম লাগিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। পৃথিবীটা অনেক নিষ্ঠুর, অনেক। পারফিউমের বোতল হাতে নিতে গিয়ে তার হাত কাঁপে। দৃষ্টি যায় ড্রেসিং টেবিলের ওপর রাখা নীল ছোট বাক্সে। মনে পড়ে মায়ের কথা। তার মায়েরও মৃত্যু হয়েছে এমনই এক কারণে। আমাদ ভাবনা ছেড়ে দ্রুত তৈরি হয়। শেষ ধাপে চশমাটা চোখে দিয়ে আর একবার পরখ করে নিজেকে। নিষ্পাপ একটা মুখ, মাথায় গোছানো এক ঝাঁক লাতানো চুল, ধবধবে তার গায়ের রং, হালকা আকাশি রঙের শার্ট। সে দেখতে ইউভানের চাইতেও যেন কয়েক ধাপ বেশি সুন্দর। কিন্তু তা ঢাকা পড়ে থাকে তার নম্রতা আর লাজুক ভাবে। দুপুরে সময়, ইউভান গাড়িতে বসে অপেক্ষা করেছিল। তার বাবার পক্ষ থেকে ফোন আসছে ক্রমাগত, কিন্তু সে রিসিভ করছে না। সে জানে বাবা তাকে কি বলতে চায়। যারাকে নিয়ে কথা বাড়ানোর ইচ্ছে তার নেই। আমাদ আসে। ইউভান ভ্রু কুঁচকে চায়, বলেই ফেলে, কোথাও যাবে? আমাদ ড্রাইভিং সিটে বসে তার পাতলা ওষ্ঠ আর অধর প্রসারিত করে বলে, হুম। আমাদকে আর কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না ইউভান। সে লুফে নিয়েছে আমাদের পেটের খবর। সাবধান বার্তা দেয়, আগুনের সামনে যাচ্ছ, পানি হয়ে থেকো। আমাদের কাশি ওঠে, শুকনো কাশি। ইউভান দৃষ্টির হেরফের করে না। জাহানারা স্কুল থেকে এসে জানালেন তার ট্রান্সফার হয়ে গেছে। তিনি এর জন্য দরখাস্ত করেননি, কিন্তু হুট করে হয়ে গেছে। পারিবারিক আলোচনা বসে, সকলে এক প্রকার খুশি, বিশেষ করে যারার কারণে। তাকে আর এই বাসায় থেকে কটূক্তি শুনতে হবে না। আর জাহানারার কেবল বদলিই হয়নি, তার পদোন্নতিও হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হয়ে গেছেন তিনি। এমন খুশির সংবাদ আর সুযোগে সকলে মেতে উঠল। তবে পোস্টিং হয়েছে এখান থেকে বেশ দূরে। আমিনবাজার থেকে তাকে গুলশানের দিকে যেতে হবে। ঠিক গুলশান নয়, গুলশানের কাছাকাছি। কাজেই বাসা ভাড়া নিতে হবে। এটা আরেক ঝামেলা। জাবেদ সাহেব পরদিনই বের হলেন বাসার খোঁজে। নতুন মাস আসতে আর 5 দিন বাকি। বেশি খুঁজতে হলো না তাকে। এক নির্জন বাসা পেলেন, মেইন সড়ক থেকে একটু দূরে। তবে এখান থেকে অফিস কাছে হবে। আবার কিনা মেয়েদের থাকার জন্য উপযুক্ত হবে। চোর ছ্যাঁচড়ার ভয় নেই, উপরন্তু বড় মেয়ে। তার বড় মেয়ের ধারে কাছে কেউ এসে সমালোচনা করতে পারবে না। বাসায় অ্যাডভান্স করে দিয়ে তিনি চলে এলেন নিজ বাড়িতে। যারা ও উপমা রান্না করছিল। আজ বাড়িতে এলাহি আয়োজন। কেন? মায়ের পদোন্নতি কারণে। এক হাসিখুশি পরিবার মুহূর্তেই মেতে উঠল। বাসা পরিবর্তনের দিন যারা ও তার পরিবার সব জিনিসপত্র নিয়ে নতুন ঠিকানায় হাজির হয়। কিন্তু নতুন বাসা দেখে যারার চোখ কপালে ওঠে, হৃদয় ভেঙে চুরমার হয়ে যায় তার। ইচ্ছে হয় দৌড়ে পালিয়ে যায় এখান থেকে। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে খাট, পালঙ্ক, বাক্স, প্যাটরা আর কাপড়ের স্তূপের সামনে। সামনে বিশাল সাইনবোর্ড, ইউভান রেসিডেন্স। আবারও কিনা এই বাসা। মুখ ফুটে কিছু বলতে পারছে না যারা, শুধু নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কোনোভাবে বাবার কানে কানে ফিসফিস করে জানতে চায়, টাকা দিয়েছ? মানে ভাড়া? বাবা নির্বিকার কণ্ঠে উত্তর দেন, হ্যাঁ 30 দেওয়া হয়েছে। যারার মাথায় যেন বজ্রপাত হয়। 30? তার মানে এখান থেকে পালানোরও উপায় নেই? উপমাকে ধাক্কা দেয় যারা। উপমা হা হয়ে দেখতে ব্যস্ত নিজেদের থাকার জায়গা। 3 তলার একটা বিশাল আলিশান ভবনের পাশে আছে একটা ছোট ডুপ্লেক্স বাসা। এটাই নাকি তাদের ভাড়া বাসা? উপমার মুখ বন্ধ হচ্ছে না। সে এটাও বুঝতে পারছে না ভাড়ার টাকা কম হয়েছে নাকি বেশি। গেট খুলে দেওয়া হয়। যারা ভাবল সে এই তল্পিতল্পা কোনো রকমে বাসায় ঢুকিয়ে দিয়ে দৌড় দেবে উল্টো পথে। সে বরং আমিনবাজারই থাকবে। সব জিনিস গুছিয়ে নেওয়ার সময় আমাদ আসে। সাহায্য করে নিজ থেকেই। উপমার সঙ্গে কথা হয় তার। ক্যাফে দেখা করতে গিয়ে তেমন কথা বলা হয়নি। উপমা 5 মিনিটের মাথাতেই বেরিয়ে গিয়েছিল। সম্ভবত তখন তার বাসা থেকে ফোন এসেছিল।
আমার যখন ফার্নিচার নিয়ে আসা লোকদের জায়গা নির্দিষ্ট করে দিচ্ছিল যারার বাবাকে বলছিল বাসা সম্পর্কে, তখনই তার যারার সঙ্গে একটা নীরব যুদ্ধ হয় চোখে চোখে। যারা যেন পারলে তখনই আমাকে বাঘের খাঁচায় দিয়ে আসে। সন্ধ্যা নামে, আলো সূর্য ডুবে চাঁদ হেসে ওঠে। যারার আর বাসায় পৌঁছানো হয় না। উপমা নিজ ঘর গোছানো নিয়ে ব্যস্ত। সে যে এখন ইউভানের বাসায় আছে, তার বড় বোনের যে এখন ঊর্ধ্বশ্বাস উঠে গেছে সে বিষয় জেনেও সে নির্বিকার। সবকিছু স্থির হলে যারা উপমার ঘরে যায়। উপমা ফুলদানি সাজাচ্ছিল। যারা পাশে বসতেই সে ময়লা হাতে অগোছালো চুল গুছিয়ে নিয়ে বলে, দেখ কিছু করার নেই। আমরা যতই ঘ্যান ঘ্যান করি মার কাছে যে এখানে থাকবো না ততই অযৌক্তিক হবে এটা। থেকে যা এখানেই। ব্যারিস্টার ভালো আছে আপু। তোর ইজ্জত নিয়ে কিন্তু টানাটানি করে না। সাইকো হলেও ভদ্রলোক। একমাত্র দুঃখের সঙ্গী থেকে এমন সান্ত্বনা শুনে যারা গাল ফুলিয়ে কিছু সময় তাকিয়ে থাকে। উপমা দ্বিতীয় কিছু বলে না। ইউভান বড্ড চালাক। তার মন বলছে হুটহাট বদলির পেছনে এই ইউভানই আছে। সুপার গ্লুর মতো লেগে আছে সে যারার পেছনে। পৃথিবী কেন, মঙ্গল গ্রহেও যদি যারাকে রেখে আসা হয় ইউভান ঠিকই হাজির হবে। অতঃপর যারার হাতটা ধরে বলবে, আমি এসে গেছি যারা। ঘরে ফিরে গুমোট মুখে যারা বিছানা তৈরি করে। রাত বেশ হয়েছে। চোখে ঘুম নেই তবুও বিছানায় গা এলিয়ে দেয় সে। হালকা শীতল বাতাস বাহিরে। ছাদ বারান্দার থাই গ্লাস খোলা ছিল। যারা যখন বিছানায় শুয়ে পড়ে ঘরের লাইট অফ করে বন্ধ করে চোখ তখনই তার মনে হয় দ্বিতীয় কেউ উপস্থিত এখানে। যার নিঃশ্বাস আছড়ে পড়ছে যারার চোখে মুখে। তীব্র এক ঘ্রাণ নাকে ধাক্কা খাচ্ছে। যারা দ্রুত চোখ মেলে। আধো আলো আধো অন্ধকারে চোখের সামনে বসে থাকতে দেখা যায় এক অবয়বকে। যারা দ্রুত বেড সাইডের দেয়াল হাতড়িয়ে লাইটের সুইচ অন করে। তখনই অক্ষিপটে স্থির হয় ইউভান। সে ঝুঁকে আছে কিছুটা। সিল্ক চুলের এলোমেলো গোছা তার কপালে। চোখে তার মোহ। ঠোঁটে হাসি। যারা ধরফরিয়ে উঠে বসে। ইউভানের চোখের পলক পড়ে না। যেন মনে হয় পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্য সে দেখছে। চলবে।